সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1199তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ তামিম হোসেনের জীবনের হৃদয়ে কাঁপানো এক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল হজ করে এসে শ্বশুরকে বিয়ে করে এক পুত্রবধূ। হজ করে এসে তিনি শ্বশুরকে বিয়ে করে। দেখেন, এই গল্পটা এরকম একটা গল্প, আমি এই গল্পটা মাত্র পড়ে শেষ করলাম এবং এখন হচ্ছে রমজান মাস। আমি রমজান মাসে গল্পটা রেকর্ড করছি। আমি গল্পটা সম্পূর্ণ পড়ে চিন্তা করতেছি যে আমরা কেন দিনে দিনে শয়তানের দায়িত্বটা বুঝে নিচ্ছি। আমার কাছে কেন জানি মনে হয় যে শয়তান ইদানিং আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমার কিছু কাজ দাও, আমার যে কাজ দুনিয়াতে আছে, আমি যে কাজ দুনিয়াতে করব, তো এই কাজ তো তোমার প্রিয় বান্দা বান্দিরা এই করছে, সো আমার কাজটাকে আমি তো বেকার হয়ে যাচ্ছি। আমরা কেন দিনে দিনে শয়তানের কাজগুলোকে নিজের কাজ হিসেবে পালন করতেছি? কেন আমরা শয়তানের দায়িত্ব দিনে দিনে বুঝে নিচ্ছি? দেখেন, স্বার্থ এবং অর্থের কারণে মানুষের চেয়েও হিংস্র দুনিয়াতে আর কোনো প্রাণী হতে পারে না। এই গল্পটাই তার জ্বলন্ত প্রমাণ। আমি সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই তামিম হোসেনের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনুন এবং গল্প শেষে তামিমকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তামিম হোসেন, আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, আর কেউ নেই। চট্টগ্রাম শহরেই কোনো এক ভাড়া বাসায় আমার জন্ম হয় এবং সেখানে আমি আস্তে আস্তে করে বেড়ে উঠি। আমি আস্তে আস্তে যখন বড় হচ্ছিলাম, আমি দেখতে পাই আমার মা একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে। আমার মা হচ্ছেন একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা এবং আমার বাবা হচ্ছে একটা বেসরকারি কোম্পানির খুব বড় একজন কর্মকর্তা। আস্তে আস্তে করে ওই পরিবারে আমি বড় হতে থাকি এবং আমি যখন খুবই ছোট ছিলাম তখন আমার আব্বা আম্মা দুজনেই মনে হয় আমাকে অনেক বেশি আদর করতো। কারণ এরকম হতো যে আমি যখন বড় হই, বড় হওয়ার পরেও বাবা মা দুজনেই আমার প্রতি অনেক বেশি কেয়ারিং থাকে, আমাকে অনেক আদর করে, অনেক ভালোবাসে। আস্তে আস্তে করে বড় হবার পরে আমি জানতে পারি আমার বাবা মা একে অপরকে ভালোবেসে বিয়ে করে এবং আমার ওই বাবা মায়ের বিয়েটা কেউই মেনে নেয়নি। না আমার নানা নানি মেনে নিয়েছে, না আমার দাদা দাদি মেনে নিয়েছে। যার কারণে আমার বাবা মা দুজনেই ভাড়া বাসায় থেকে আমাকে জন্ম দেয় এবং আমাকে বড় করে। আমি দুনিয়াতে আসার পরে যদিও আমার নানা নানি কিছুটা মেনে নিয়েছে, আমার মা মাঝে মাঝে আমাকে নিয়ে যখন আমার নানু বাড়িতে বেড়াতে যেত তখন আমার নানা নানি আমার মায়ের সাথে কিছুটা ভালো ব্যবহার করত, কিন্তু আমার দাদা দাদি এই সম্পর্কটা কোনোভাবেই মেনে নেয়নি। আমার দাদার পরিবার ছিল অনেক বড়লোক। আমার দাদা দাদি, আমার কাকারা যারা ছিল তারা সবাই অনেক বংশধর মানুষ ছিলেন, অনেক বেশি পয়সাওয়ালা ছিলেন, যার জন্য হয়তো আমার আম্মাকে মেনে নিচ্ছিল না। এমন করতে করতে আমি আস্তে আস্তে করে বড় হই। বড় হবার পরে আমার মা যেই প্রাইমারি স্কুলের শিক্ষকতা করতো ওই স্কুলেই মা আমাকে ভর্তি করায়। আমি তখন আম্মুর সাথে স্কুলে যেতাম এবং স্কুল থেকে আমি ফিরে আসতাম। এরকম করে আমাদের সময়গুলো কাটতে থাকে। আমি তখন ক্লাস 4-এ পড়ি। ক্লাস 4 থেকে আমার জীবনে ঘটনাগুলো শুরু হয়। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমাদের স্কুলে করিম স্যার বলে একজন শিক্ষক ছিলেন। উনি করিম স্যার। তা আমার আম্মা মাঝে মাঝে দেখতাম ওই করিম স্যারের সাথে বসে বসে কী জানি গল্প করে এবং খুবই কাকুতি মিনতি করে আমার আম্মা করিম স্যারকে কী জানি বলে। এই জিনিসগুলো আমি দেখি। দেখার পরে স্কুল থেকে যখন আমি আসার পরে আমি তো আর এত কিছু বুঝি না আব্বা আমার মাঝে কী চলতেছে বা কোনো ঝামেলা চলতেছে কিনা, এগুলো তো আমি জানি না। আমার আব্বু আমাকে জিজ্ঞেস করে একদিন যে, আচ্ছা তামিম, তোমার আম্মু কি স্কুলে গেলে তোমার স্কুলের করিম স্যারের সাথে বসে বসে কথা বলে? আব্বু যখন আমাকে এটা জিজ্ঞেস করার পরে আমি বললাম, হ্যাঁ আব্বু, আম্মু দেখি মাঝে মাঝে করিম স্যারের সাথে বসে বসে কথা বলে। তা আমার আব্বু আমাকে এটা জিজ্ঞেস করার পরে সেদিন রাতেই দেখলাম আব্বু আর আম্মুর মাঝে তুমুল ঝগড়া হচ্ছে ঘরের মধ্যে। ঝগড়া, এরকম একটা ঝগড়া বলার মতো না। আমি তখন থেকে ছোটোবেলা থেকে তখন হচ্ছে আমি আলাদা রুমে থাকতাম। এর আগ থেকেও আব্বু একটু একটু ঝগড়া করতো এবং ঝগড়া করতে করতে আমার ওই রুমে থাকলে ঘুম আসতো না, যার জন্য আমি আলাদা রুমে ঘুমাইতাম। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত যে মা আব্বুর সাথে ঝগড়া করে আমার রুমে চলে আসে এবং প্রতিদিনের মতো ওই দিনও মা তখন আব্বুর সাথে ঝগড়া করে আব্বুর সাথে প্রচণ্ড ঝগড়া করে রাতের বেলায় আমার রুমে চলে আসছে। আমার রুমে এসে আমি তখন ঘুমাই আসি, আম্মু আমার পাশে এসে শুয়ে আমারে বলতেছে, তামিম তুই ঘুমাইছিস?
তো আমি তখন বলি না মা ঘুমাই নেই। পরে আমারে বলে তুই কি তোর আব্বুর কাছে কিছু বলছিস? আমি বললাম কি বলবো? বলে করিম স্যারের বিষয়ে। আমি বললাম না, আব্বু আমার জিজ্ঞেস করলো যে তুমি করিম স্যারের সাথে কথা বলো কি না। কিন্তু আমি আব্বুরে বললাম হ্যাঁ আম্মু করিম স্যারের সাথে কথা বলে। আমি তো এটাই বলছি, আমি তো আর কিছু বলি নাই। আমার আম্মু বলে তাহলে দেখ তুই শুধু এটাই বলছিস আর তোর বাবা তোর সম্বন্ধে কত রকমের মিথ্যা আমাকে শোনাইলো। আসলে আমি একটা অমানুষকে বিয়ে করছি। এটা বলে আমার মা তখন আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। সকাল হওয়ার পরে আব্বু তখন আব্বুর কাজে চলে যায়। আমার মা তখন আমাকে নিয়ে গোসল টোসল করে রেডি করে আমাকে নিয়ে মা তখন স্কুলের দিকে যাচ্ছে। এবং স্কুলে যাওয়ার পরে আমার মা সেদিনও করিম স্যারের কাছে অনেক কথা বলে, মানে কান্নাকাটি করে। এবং করিম স্যারের সাথে আমার আম্মা অনেক কথা বলেন, কী কথা বলে এগুলো তো আমি জানি না, কিন্তু দেখতাম করিম স্যারের সাথে আমার আম্মু কথা বলতেছে। তো ওই দিনে আমি ওই দিন দুপুরবেলা মানে আমার স্কুল চলাকালীন সময়ে আমার আব্বু তখন আমাদের স্কুলে আসে। স্কুলে এসে আব্বু আমাকে নিয়ে যাবে। তা আব্বু আমাকে নিয়ে যাবে, আম্মু বলতেছে যে না ওরে নিয়ে যাওয়া যাবে না, আমি ওরে নিয়ে যাব, আমি ওর সাথে যাবো, আম্মুকে নিয়ে যাব। এখন আব্বু বলতেছে যে না আমি ওরে নিয়ে যাব, মানে আমাকে নিয়ে যাওয়ার জন্য টানা হেঁচড়া করতেছে। একটা পর্যায়ে করিম স্যার বলে যে স্যারটা আছে ওই স্যারটা ওই সময় আসছে, এসে আমার আব্বারে বলতেছে যে আপনি একজন শিক্ষিত মানুষই এরকম অশিক্ষিত লোকের মতো ব্যবহার করতেছেন কেন। আমার যতটুকু মনে আছে আর কি ওরকম কিছু একটা, মানে আমার আব্বুকে কোনো একটা কথা উনি একটু ইঙ্গিত করে বলে। এবং এই কথাটা বলা মাত্র আমার আব্বা মানে প্রচণ্ড রকমের খেপে যায়। এমনিতে তো লোকটার উপরে আমার আব্বা রেগেছিল, এর উপরে যখন আমার আম্মুর বিষয় নিয়ে আমাদের পারিবারিক বিষয় নিয়ে উনি কথা বলে আব্বু তখন খুবই খেপে যায় এবং খেপে গিয়ে ওনার সাথে দুর্ব্যবহার করতে শুরু করে, খারাপ ব্যবহার করতে শুরু করে। এবং খারাপ ব্যবহারের একটা পর্যায়ে ওই লোকটা তখন আমার আব্বুর সাথে খারাপ ব্যবহার করে। আব্বু তখন দৌড়িয়ে গিয়ে ওনাকে একটা থাপ্পড় দিয়ে বসে, মানে ওই লোকটাকে একটা থাপ্পড় দিয়ে বসে। এবং একটা থাপ্পড় দেওয়া মাত্রই আমার আম্মা তখন ছিল দূরে, আমার আম্মা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। যখন আমার আব্বু করিম স্যারকে থাপ্পড় দেয় আমার আম্মু তখন দৌড়িয়ে এসে আম্মুর পায়ের জুতা খুলে এতগুলো শিক্ষক শিক্ষিকার সামনে, এতগুলো মানুষের সামনে আমার আব্বুকে মারতে শুরু করে। আব্বু 2-3টা জোতার বাড়ি খাওয়ার পর যখন আম্মাকে মারতে গেছিলো তখনই সবাই এসে আমার আব্বাকে ধরে ফেলে। আম্মা ঠিক ওই মুহূর্তেই কোনো এক মাধ্যমে থানা থেকে পুলিশ নিয়ে আসে। আব্বুকে কিন্তু ওখানে আটকায় রাখে, আমার আব্বুকে যেতে দেয় না, ওখানে আটকায় রাখে। এবং আম্মু পুলিশ নিয়ে এসে সাথে সাথে আমার আব্বুকে ধরায় দেয়, মানে পুলিশের কাছে আমার আব্বুকে ধরায় দেয়। পুলিশ তখন আমার আব্বুকে নিয়ে যায়, নিয়ে গেলে পরে আমার আম্মা কী করে ওই দিন বিকালবেলায় আমাকে নিয়ে উকিলের কাছে যায়। এবং উকিলের কাছে গিয়ে আমি জানতে পারি যে আমার মা আমার আব্বাকে ডিভোর্স দিয়ে দেয়। এবং আব্বুকে ডিভোর্স করে আমার মা তখন বাসাটা ছেড়ে দেয়, মানে যে বাসায় আমরা থাকতাম ওই বাসা ভাড়াটা আম্মু ছেড়ে দেয়, মানে বাড়িওয়ালাকে বলে আমরা আর থাকবো না, আমরা চলে যাব। এর পরের দিনে আমার নানুমণি তখন আমাদের বাসায় আসে, মানে আমাদের চট্টগ্রামের ভাড়া বাসায় আসে। ভাড়া বাসায় আসার পরে আমার মা আমার নানুকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করে, মানে অনেক কান্নাকাটি করে আমার নানুর কাছে যে আমার জীবনটা শেষ, আমার জীবন এরকম হইতেছে। তো কান্নাকাটি করে আমার নানু তখন বললো যে ঠিক আছে ব্যাগ ট্যাগ রেডি কর, তুই আমার সাথে চল। আমার আম্মা তো তখন শিক্ষকতা করতে, এবং কীভাবে আমার আম্মু স্কুল থেকেও ছুটি নেয় বা আম্মুকে বহিষ্কার করে আমি জানি না কী হয়। এবং সেখান থেকে আমার আম্মু তখন চলে যায় আমার নানু বাড়িতে। তো আমার নানু বাড়িতে চলে যাওয়ার পরে আমি মাঝে মাঝে খেয়াল করে দেখতাম ওই যে করিম স্যার ছিল ইনি আমার আম্মুর কাছে আসতো, আমার আম্মুর সাথে মাঝে মাঝে কথাবার্তা বলতো। এবং আম্মুর যে দুঃখ সুখের বিষয়গুলো আম্মু অলওয়েজ ওই করিম স্যারের সাথে শেয়ার করতো। তো করিম স্যার আম্মুকে সান্ত্বনা দিত। মাঝে মাঝে কয়েকদিন পর পর উনি আমাদের ঘরে আসতো, আম্মুর সাথে কথাবার্তা বলতো। তো আমার আম্মু কিন্তু ওনাকে আবার খুব উনি যখন আমাদের নানুর বাসায় আসতো আমার আম্মু কিন্তু আবার ওনাকে অনেকটা সম্মান করতো বা খাওয়া দাওয়া করাইতো, ওনার প্রতি খুব কেয়ারিং ছিল। তো উনি বয়সের দিক থেকে আমার আম্মুর থেকে একটু ছোট হবে, যেটা আমি বুঝলাম আর কি, যে বয়সের দিক থেকে আমার আম্মুর থেকে মনে একটু ছোট হবে। পরে এরকম করে আমার আম্মু তখন এখানেই পড়ে আছে, আব্বুকে ডিভোর্স করে দিল। এরপরে আমার আব্বুর সাথে আর আমার কোনো যোগাযোগ নাই। প্রায় কয়েক মাস পরে আমার আব্বু তখন আমাকে নিয়ে যাওয়ার জন্য আসে আমার নানু বাড়িতে, অনেক মাস পরে আসে। এবং আসার পরে তখন আমার নানু যারা ছিল বা ওখানকার আরও কয়েকজন লোক মিলে আমার আব্বুর সাথে কথাবার্তা বলে, আমার আব্বুকে বলে যে এই মুহূর্তে দেওয়া যাবে না, মা যেহেতু চলে আসছে মা এখানে থাকবে, মাকে আর আমার আব্বুর সাথে দিবে না। আমার আব্বু বলতেছে ঠিক আছে আপনার মেয়েকে আপনি না দিবেন ভালো কথা, আপনার মেয়েকে আমার প্রয়োজন নাই, কিন্তু আপনি আমার ছেলেকে দিয়ে দেন, আমি আমার ছেলেকে নিয়ে যাব। আমার নানা ভাই তখন বললো যে না আমি আমার নাতিকেও দিব না, তুমি আমার নাতিকেও নিতে পারবো না, এটা মামলাধীন অবস্থায় আছে, মামলার রায় আসুক এরপরে তুমি নিয়ে যাও। তো আব্বু এরপরেও বেশ কয়েকবার আসছে, আসার পরে আমাকে আর আমার আম্মুকে আর আমাকে দিল না, আম্মু আর নিল না। তো না নিয়ে যাওয়ার পরে এবার হলো কি আমার আম্মা কীভাবে জানি করিম স্যারের সাথে কথাবার্তা বলে চাকরিটা ওখান থেকে ট্রান্সফার করে আমার নানুর এরিয়াতে নিয়ে আসছে, আমার নানুর বাসা যেখানে
ওইখানে তখন আমার মানে আম্মু চাকরিটা নিয়ে আসে। তো আম্মু তখন এই এরিয়াতে থাকতো। এবার এরকম করতে করতে কীভাবে জানি করিম স্যার নিজেও তার চাকরিটাকে ওইখান থেকে ট্রান্সফার করে আমার আম্মু যেই মানে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতো তার পার্শ্ববর্তী কোনো একটা জায়গায় করিম স্যারও তখন ট্রান্সফার হয়ে চলে আসে। তো করিম স্যার তখন আমার নানুর বাসায় খুব ঘন ঘন আসতো, মানে অলওয়েজ আসতো। আমার নানা নানি ওনার সাথে মানে খুব ভালো করে কথা বলতো। তিনি অনেক ভালো ছিল, ভদ্র মানুষ ছিল। এবং কয়েকদিন পরে আমার আম্মু একদিন আমারে বলতেছে, মানে আমার রেডি করতেছে, আমার এক জায়গায় নিয়ে যাবে। পরে আমি বললাম যে কোথায় নিয়ে যাবা, মানে কোন জায়গায় নিয়ে যাবা? আমার মা আমারে বলে একটা বাসায় তোরে নিয়ে যাব। পরে আমার রেডি করে আমার আম্মা তখন নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে একটা মানে পরিবারে আমাকে নিয়ে গেছে। তো ওই পরিবারে নিয়ে যাওয়ার পরে মানে করিম স্যারের বাসায় নিয়ে গেছে। তো করিম স্যারের বাসায় নিয়ে যাওয়ার পরে ওনার একটা মেয়ে আছে, যেটা আমার থেকেও হয়তো 1 বছরের ছোট হবে। মেয়েটার নাম হচ্ছে চুমকি। পরে আম্মু বলতেছে যে এটা তোর করিম স্যারের মেয়ে চুমকি। পরে আমি চুমকির সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলি। এরকম করতে করতে ওই দিনে মানে চুমকির সাথে ওই বাসায় থাকতে থাকতেই তো আমার চুমকি বলতেছে আমার আম্মুর সাথে চলে যাবে, মানে আমার আম্মুকে আম্মু করে ডাকতেছে, এটা সেটা জড়াই ধরতেছে। তারপরে করিম স্যার বললো ও যদি যেতে চায় তাহলে কয়েকদিন ওরে রাখেন। তো ওর কিন্তু আবার পড়াশোনা করতো, এখানে পড়াশোনা করতো। তো ওর মারে কিন্তু দেখি নাই, মানে চুমকির আম্মুরে কিন্তু দেখি নাই, বা চুমকির আম্মু কয়ে আসছে ওইটাও কিন্তু আমি জানি না। পরে আমার আম্মু চুমকিকে সাথে করে নিয়ে আসলো। আমার মনে আছে ওই দিন আমি আমার নানু বাড়িতে মানে চুমকিরে নিয়ে অনেক ঘুরি, এদিকে ওইদিকে বিভিন্ন দিকে চুমকির সাথে যাই, চুমকির সাথে অনেক খেলাধুলা করি, অনেক মজা মাস্তি করি। মানে চুমকির সাথে আমার খুব মধুর সময় কাটে, মানে অনেক ভালো সময় কাটে। আমার কাছে মনে হয় যে চুমকি আমার লাইফে খুব ভালো একটা পার্ট হয়ে আসে। তো এরপরে ধরেন চুমকি তখন আবারও চলে যায় করিম স্যারের বাসায়। আমি তখন এরকম করতে করতে আমি প্রাইমারি স্কুল আমি শেষ করি। তো চুমকি আর আমি ক্লাসমেটে, মানে চুমকি আমার থেকে 1 বছরের নিচে ছিল, মানে আমার থেকে 1 বছরের নিচে ছিল। তখন আমি প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে উঠি। তো হাই স্কুলে ওঠার পরে আমার আম্মা কয়েকদিন পর পরে করিম স্যারের বাসায় যাইতো। তো তখন আমি জানতে পারি যে করিম স্যারের ওয়াইফ নেই, ওনার ওয়াইফ ওনাকে ডিভোর্স করে চলে গেছে। এবং উনি খুবভাবে হচ্ছে ওনার ওয়াইফের সাথে রিলেশন করে বিয়ে করে, এবং দীর্ঘ অনেকগুলো বছর রিলেশন ছিল, কিন্তু ওনার ওয়াইফ ওনার সাথে চিটিং করে। তো যের কারণে হচ্ছে উনি আর শেষে আর বিয়ে করে না। আমার আম্মা যদিও ওনাকে বারবার বিয়ের কথা বলতো যে আপনি বিয়ে করে ফেলেন, বিয়ে করলে আপনার লাইফে এর চেয়েও ভালো কিছু পাবেন, বিয়ে করেন, কিন্তু উনি আসলে আর বিয়ে শাদী করে নাই। তো বিয়ে শাদী না করে উনি ওনার মতো করেই থেকে যাচ্ছে। ওনার মেয়ে আছে, উনি ওনার মেয়েকে মানুষ করবে, মেয়েকে বড় করবে, এবং মেয়ের সাথে উনি তখন পড়ে আছে। এরকম করতে করতে আমি যখন ক্লাস 6 থেকে ক্লাস 7-এ উঠি, এবং ক্লাস 7-এ ওঠার পরে তখন হলো কি যে চুমকি আমাদের বাসায় অলওয়েজ আসতো যাইতো, এবং আমার চুমকি তখন খুব বেস্ট এবং খুব কাছের একজন মানুষ হয়ে যায়। আমি অলওয়েজ সব কিছু চুমকির সাথে ডিসকাস করি, ওর সাথে ঘুরতে যাই, এটা ওইটা করি। এমন করতে করতে আমি যখন ক্লাস 9-এ উঠি তখন মূলত চুমকির সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়। ও তখন হচ্ছে ক্লাস 8-এ পড়তাম, আমি তখন ক্লাস 9-এ পড়তাম। এই তখন থেকেই চুমকির সাথে আমার একটা ভালো লাগার একটা বিষয় তখন শুরু হয়। ভালো লাগার একটা বিষয় হয়, ও আমাকে পছন্দ করে, আমি ওকে পছন্দ করি। এক কথায় ক্লাস 9 থেকে আমরা দুজনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি। মানে এর আগে থেকেও দুজনে আমাদের জানাশোনা ছিল, বোঝাপড়া ছিল, কিন্তু ক্লাস 9 থেকে আমরা আলটিমেটলি হচ্ছে একজন আরেকজনকে ভালোবেসে ফেলি। ওই সময় আমি চুমকি সবসময় বলতাম যে চুমকি তোমার আব্বুরে বিয়ে করাই দাও, তোমার আব্বু এভাবে থাকতেছে, এটা ভালো দেখায় না, তোমার আব্বুকে বিয়ে করাও। ও বলে আমি ছোট ছিলাম ওই সময়, আমার আব্বু বিয়ে করে নাই, আর আব্বু কি আর এখন বিয়ে করবে? এটা কি হতে পারে? তো এরকম করতে করতে পরে আমি বললাম এটা কোনো কথা না, তুমি তোমার আব্বুকে বিয়ে করাও। এমন করে যখন আমি প্রেশার দিয়ে থাকতাম, ওরে বলতাম বিয়ে করানোর জন্য, ও তখন আমার সাথে পরিকল্পনা করে ও একটা মহিলা ঠিক করে ওর আব্বুকে বিয়ে করানোর জন্য। ওই মহিলাও হচ্ছে একটা সরকারি চাকরি করতো, মানে ওর সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল। ওরে হচ্ছে মেয়ে ডাকছিল, এমনি ওই মহিলারও হাজব্যান্ড নাই, ওই মহিলার হাজব্যান্ড মারা গেছে। তো এরপরে ওই মহিলাটা চুমকি তখন ওর আব্বুর জন্য ঠিক করে। পরে চুমকি এসে আমার আম্মারে ধরে বলতেছে যে আন্টি আপনি চাইলে আমার আব্বুরই বিয়ে করাইতে পারবেন, কারণ আমার আব্বু আপনার খুব কথা শুনে, আপনি যা বলেন আমার আব্বু আপনার কথা মানে, তা একমাত্র আপনি চাইলে আমার আব্বুকে বিয়ে করাই দিতে পারেন, আপনি প্লিজ আমার আব্বুরই বিয়ে করাই দেন। এইভাবে আব্বু তার জীবনটা নষ্ট করতেছে, দেখতে আমাদের কাছে ভালো লাগে না, তো প্লিজ আপনি এটা করেন। যখন এরকম করে চুমকি এসে আমার আম্মুরে ধরে, আম্মু তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি তোর আব্বুরে বুঝাবনি। পরে আঙ্কেলকে মানে আমার করিম স্যারকে ধরে আম্মু এমনি অনেকভাবে বুঝাইলো, এবং আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে করিম স্যার বিয়ে করার জন্য রাজি হলো। এবার বিয়ে করার জন্য রাজি হলো, চুমকি তো অনেক বেশি হ্যাপি, অনেক খুশি, তার বাবা বিয়ে করবে। এবং এরপরে ওই মহিলাটার সাথে চুমকির বাবার মানে করিম স্যার তখন বিয়ে করে, এবং বিয়ে করার পরে মহিলার সাথে করিম স্যারের সম্পর্কটা অনেক ভালো, এবং ওই মুহূর্তে চুমকির সাথে আমার সম্পর্কটা ভালো।
সময়গুলো এমন করে কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন এসএসসি পরীক্ষা দিলাম এবং এসএসসিতে আমি খুবই ভালো রেজাল্টে এসএসসি পাস করি। তখনও পর্যন্ত কিন্তু আমি আমার নানু বাড়িতেই থাকতাম, মামাদের সাথে, নানা নানির সাথে, আমার খালামুনিদের সাথে আমার সম্পর্কটা খুবই মধুর ছিল। আমার কাছের মানুষ ছিল একমাত্র আমার খালামণি, আমার মামারা এবং আমার মামাতো ভাই বোনরা। ওদের সাথে আমি তখন মানে ঘুরে ফিরে সময় কাটাতাম। একটা পর্যায়ে তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি এবং ইন্টার পড়া অবস্থায় চুমকির সাথে আমার সম্পর্কটা খুবই গভীর হয়ে যায় এবং ওই সময় আমি খুব খেয়াল করে দেখতাম যে করিম স্যার অলওয়েজ আমাদের বাসায় আসতো এবং অলওয়েজ আমার বাসায় আসার কারণে মানে আমাদের বাসায় আসতো, অলওয়েজ এরকম করতো এবং এই কারণে ওনার যে ওয়াইফ ছিল মানে উনি যে মহিলাটাকে শেষে বিয়ে করছে ওই মহিলাটি এই জিনিসগুলো মেনে নিতে পারে নাই এবং চুমকি ওর আব্বুর সাথে খুব ঝগড়া করে যে তুমি কেন বারবার হচ্ছে মানে তাইমের আম্মুর কাছে যাও, তাইমের আম্মু তোমার ফ্রেন্ড ঠিক আছে, তা এরকম কেন ফ্রেন্ড যে তুমি সারাক্ষণ ওনার বাসায় পড়ে থাকো, এটা তো ভালো দেখায় না, আমার আম্মু তো রাগ করে, তিনি তো থাকবে না, এরকম সেরকম। এবং এই আমার আম্মুকে নিয়ে তখন ওই করিম স্যার এবং করিম স্যারের ওয়াইফের মাঝে ঝগড়া হতে থাকে। এদিক দিয়ে আমি আম্মুরে বুঝাই যে আম্মু তুমি করিম স্যার আসলে আমাদের বাসায় মানা করে দিও, উনি আমাদের বাসায় এত কেন আসে, আর ওনার তো ওয়াইফ আছে, ওনার ওয়াইফ তো মাইন্ড করে এবং চুমকিও বিষয়টা ভালোভাবে দেখে না, এটা তুমি করো না। কিন্তু দেখা গেল যে না, করিম স্যার যখনই আসতো আমার আম্মু তখনই কথা বলতো। আমি শত চেষ্টা করেও আমার আম্মুর কাছ থেকে করিম স্যারকে সরাতে পারি নাই এবং এই বিষয়টা নিয়ে আম্মু আমার সাথে ঝগড়া করে যে তুই আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবি না, আমি আমার লাইফে অনেক ভালো আছি, তুই কেন আমাকে বিরক্ত করতেছিস। মানে আম্মু তখন আমার সাথেও লেগে যেত, মানে আমার সাথেও ঝগড়া লাগতো। তো ঠিক আছে, আম্মু যেহেতু নিজে এরকমটা করতেছে বা তিনি যেহেতু নিজে করিম স্যারকে প্রশ্রয় দিচ্ছে, আমি আর তখন কিছু বললাম না। এমন করতে করতে ওই মহিলাটা শেষ পর্যন্ত করিম স্যারকে ডিভোর্স দিয়ে চলে গেছে। মানে ওই সেকেন্ড যে মহিলাটাকে বিয়ে করছিল করিম স্যার, যে বিয়েটা আমরা করাইছিলাম, মহিলাটা গভর্নমেন্ট চাকরি করতো, ওই মহিলার হাজব্যান্ড মারা গেছে। তো মহিলাটা যখন করিম স্যারকে ছেড়ে চলে যায় এবং ছেড়ে যাওয়ার পরে আমি তখন এই বিষয় নিয়ে আমার আম্মুর সাথে ঝগড়া করি। করিম স্যার কেন অলওয়েজ আসে, আমাদের বাসায় কেন আসে, কেন আমাদের সাথে এরকম সম্পর্ক, এরকম করতে করতে তখনই হচ্ছে আপনার চুমকি এসএসসি পরীক্ষা দেয়। চুমকির এসএসসি রেজাল্ট আউট হয়। এবার চুমকি যখন এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে চুমকির আব্বা তখন করলো কি, চুমকির হচ্ছে নানু বাড়ি না, চুমকির হচ্ছে এক চাচা না কি জানি ঢাকাতে থাকে, মানে ঢাকা শহরে থাকে। এবং চুমকির আম্মু তো মানে চুমকি যেহেতু ওই বাসায় ওর বাবাকে যেতে দেয় না, করিম স্যারকে আমার আম্মুর কাছে আসতে দেয় না, আমার আম্মুর সাথে কথা বলতে দেয় না, এই জন্য করিম স্যার তখন টেকনিক্যালি করলো কি চুমকিরে পাঠাই দিবে হচ্ছে ঢাকাতে, মানে ঢাকাতে ভর্তি করাবে এরকম পরিকল্পনা। পরে চুমকি আমারে বলতেছে, আব্বু তো আমারে বলতেছে আমাকে ঢাকায় ভর্তি করাবে, মানে ঢাকায় পড়াশোনা করাবে, আমি কি করব। আমি বললাম কেন তোমাকে ঢাকায় পড়াইতে হবে কেন, মানে তুমি ঢাকায় কেন পড়বা, তুমি তো আমাদের এরিয়াতে আছো, আমাদের এলাকাতে আছো, এখানেই তো ভালো আছো, তোমাকে ঢাকায় গিয়ে কেন পড়াশোনা করতে হবে, মানে আমাদের চিটাগাংয়ে কি ভালো কলেজ নেই, আমরা কি পড়াশোনা করি না। আমাকে বলে যে আমার আব্বু বলতেছে যে আমাকে ঢাকায় পড়াবে, এখন আমি তো আমার আব্বুর উপরে কথা বলতে পারি না, আর এমনিতেই তো তুমি জানো আব্বুর সাথে আমার একটু ঝামেলা চলতেছে। পরে এই ঘটনার পর আমি তখন করিম স্যারের সাথে কথা বললাম, যেহেতু ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, আমি বললাম যে চুমকি তো আমাদের এখানে ভালোই আছে, তা ওরে কেন আপনার ওইখানে পাঠাই দিতে হবে বা কেন ঢাকায় পাঠাইতে হবে। না, উনি কারো কথাই মানবে না, কারো কথাই শুনবে না, উনি সর্বোপরি চুমকিকে তখন আবারও পাঠাই দিল ঢাকাতে। উনি ঢাকা পাঠাই দিয়ে ঢাকা কলেজে ভর্তি করাই দিছে। ও তখন ঢাকায় পড়াশোনা করতো, ওর সাথে আমার শুধু ফোনে কথা হতো। তো ফোনে কথা হতো, আমরা দুজনের মাঝে খুবভাবে হচ্ছে মিশে গেছি এবং অলওয়েজে ওর সাথে আমি ফোনে কথা বলি। তো এমন করতে করতে আমার মা বিষয়টা আমার সেকেন্ড ইয়ারে পড়া অবস্থায় বিষয়টা ডাউট করে যে আমি চুমকির সাথে অলওয়েজে কথা বলি বা চুমকির সাথে আমার কোনো একটা সম্পর্ক আছে। প্রথম দিকে মা মনে করেছিল যে চুমকি আমার খুব ভালো একটা ফ্রেন্ড এবং আমি চুমকির সাথে ফ্রেন্ডলি মিশি, কিন্তু পরিশেষে আমার বুঝে গেছে যে না, এই সম্পর্কটা শুধুমাত্র ফ্রেন্ডশিপের মাঝে নাই, এটা ফ্রেন্ডশিপেরও অনেক ঊর্ধ্বে উঠে গেছে। আম্মু তখন করলো কি, মানে আম্মুর তো তখন মাথা খারাপ হয়ে গেল যে কী ব্যাপার, আমি কেন এরকমভাবে হচ্ছে মিশতেছি বা এগুলো করতেছি। আম্মু তখন আর বিষয়টা মেনে নিতে পারে না এবং মেনে নিতে না পেরে আম্মু একদিন আমাকে ওপেনলি জিজ্ঞেস করে যে চুমকির সাথে আমার কী সম্পর্ক, এটা কি শুধুই বন্ধুত্ব নাকি এর চেয়েও বেশি কিছু। আমি তখন বললাম যে মা, চুমকির সাথে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, আমি জানি না আমাদের সম্পর্কটা কী, বাট আমরা একজন আরেকজনের সাথে খুব ফ্রেন্ডলি মিশি। আমার আম্মু তখন বললো যে এটা যদি শুধুমাত্র ফ্রেন্ডলি হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নাই, আর যদি ফ্রেন্ডলির বাইরে কোনো কিছু হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা আছে। আমি তখন বললাম কেন মা, কী সমস্যা আছে। মা আমাকে ডিরেক্টলি বললো যে না, আমি তোর চুমকিকে বিয়ে করাবো না, সুতরাং চুমকির সাথে তোর যাতে কোনো প্রেমের সম্পর্ক না হয়, আর প্রেম করে আমি তোরে বিয়ে করাবো না, কারণ প্রেম করে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়েছে, তোর বাপের জীবনটা নষ্ট হয়েছে, এই জন্য প্রেমের বিয়েতে কোনো সুখ নাই, আর প্রেমের বিয়েতে সুখ নাই বলে আমি তোকে বিয়ে করাবো না। মানে আম্মু আমাকে এরকম করেই বলতেছে। তা আমি তখন চুমকির সাথে বিষয়টা আলোচনা করি। চুমকি আমাকে বলে যে আমি তো বুঝি না আন্টি কেন এরকম করে।
এবার একইভাবে আমার মা তখন চুমকিরেও ফোন দিল এবং ওরেও ফোন দিয়ে বলল যে তুমি কিন্তু তামিমের সাথে অন্য কোনো সম্পর্কে জড়াইও না, তোমরা জাস্ট ফ্রেন্ডলি, এখন তোমরা বড় হইছো, দুজনেই অ্যাডাল্ট, অনেক বড় হইছো, এই জন্য তোমাদেরকে এই বিষয়গুলো বলা লাগতেছে, তা না হলে কিন্তু বলতাম না। এখন যেহেতু বড় হইছো তোমাদেরকে বিষয়গুলো বলতেছি, তোমরা খুবই সাবধান হয়ে যাও, তোমাদের মাঝে যাতে কোনোভাবেই কোনো প্রেমের সম্পর্ক যাতে না হয়, বি কেয়ারফুল। এরকমভাবেই চুমকিকে হচ্ছে আমার আম্মা খুবভাবে একরকম শাসায় আর কি। তো চুমকি আমার ফোন দিয়া বলে, আন্টি আমাকে এগুলো বলতেছে, আমার সাথে এই সম্পর্ক ওই সম্পর্ক এইসব কথাবার্তা বলতেছে, মানে আমি না কী করবো আমি বুঝতে পারতেছি না, আমি এখন কী করব। আমি বললাম তোমারই কিছুই করতে হবে না, তুমি জাস্ট চুপ থাকো, যা করো আমি করব। এই ঘটনা নিয়ে তখন আমার আম্মুর সাথে আমার ঝগড়া লেগে গেল, মানে আম্মুর সাথে আমার ঝগড়া শুরু, যে তুমি আব্বুরে ছেড়ে চলে আসছো এবং করিম স্যার আমাদের বাসায় বারবার আসে, কেন আসে, আমার আব্বু কেন তোমাকে ছেড়ে দিছে, তোমাকে ছেড়ে দেওয়ার তো একটাই কারণ ছিল, বিকজ করিম স্যার আমাদের বাসায় আসতো, করিম স্যারের সাথে তোমার এই সম্পর্ক ওই সম্পর্ক, এই নিয়ে মনে করেন আমার আম্মুর সাথে আমার তুমুল ঝগড়া, মানে ঝগড়াঝাটি, ফাইটিং, মারামারি। এবং এমন করে আমি তখন একদিন রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছি, যে আমি আর তোমাদের বাসায় থাকবোই না, তোমরা আমার সাথে এরকম করো। এবং আমি নানু, মানে ওই সময় আমার নানা নানি মারা গেছে, আমার মামারা আছে, আবার আমার নানা নানি কিন্তু জায়গা সম্পত্তি ভাগ করে দিয়ে গেছে, আমার আম্মারে এক্সট্রা ঘর বানাই দিছে, আমার আম্মু ওই ঘরের মধ্যে আছে। আর আরেকটা কথা, আমার আব্বুর সাথে ডিভোর্স বা তালাক হওয়ার পরে কিন্তু আমার আম্মুকে পুনরায় বিয়ে দেওয়ার জন্য আমার আব্বা এবং আমার দাদা দাদি মানে আমার নানা নানি অনেক চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় ছেলে দেখছে, আমার আম্মুকে বিয়ে করানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আমার আম্মার বিয়ে বসে নাই, মানে আমার আম্মা বিয়ে করবে না, মানে আম্মু বিয়ে বসবে না, আম্মুরে আর বিয়ে ওনারা করাইতে পারে নাই। শেষ পর্যন্ত এই বিষয়টা নিয়ে পরে আমি আম্মুর সাথে রাগারাগি করে বাসা থেকে বেরিয়ে গেছি। বিশ্বাস করেন প্রায় 12 দিন পর্যন্ত আমি বাসায় আসি নাই, এবং 12 দিন আমি বাসার কোনো লোকের সাথে যোগাযোগও করি নাই। বাট 12 দিন আমার মা আমার সাথে কোনো কন্ট্রাক্ট রাখে নাই, মানে আমার সাথে কোনো কথা বলে নাই। কিন্তু আমি চুমকির সাথে অলওয়েজ কথাবার্তা বলতাম, মানে ওরে বলতাম যে কী হয়েছে না হয়েছে, বাসার পরিস্থিতি। 12 দিনের মাথায় চুমকি একদিন আমাকে ফোন দিয়ে বলতেছে যে তামিম তুমি কি একটু একটা কাজ করবা, আমারই বলতেছে। আমি বললাম যে কী কাজ, বলি তুমি কি একটু গিয়ে দেখবা যে তোমার আম্মু কোথায় আছে, মানে তোমার আম্মু বাসায় আছে কিনা, আমারে বলে। আমি বললাম কেন, আম্মু তো বাসায় থাকবে, আম্মু বাসা ছেড়ে কোথায় যাবে, বলে না তুমি প্লিজ একটু দেখো, আমার কাছে কেন জানি মনে হয় আন্টি বাসায় নেই। এই কথা আমি চুমকি বলতেছে। আমি তখন বললাম মানে বাসায় নেই, মানে আচ্ছা ঠিক আছে আমি তাহলে মানে চেক করে দেখি। পরে 12 দিন পরে আমি বাসায় যোগাযোগ করি, যোগাযোগ করার পরে জানতে পারি আমি যেদিন বাসা থেকে চলে গেছি তার 2 দিন পরে আম্মু বাসা থেকে চলে গেছে। তা কোথায় গেছে, আম্মু কক্সবাজার গেছে। কক্সবাজার গেছে কী কারণে, আম্মুর হচ্ছে মানে থেকে স্কুল থেকে মানে শিক্ষকরা সবাই মিলে, আবার কয়েকটা বিভাগের শিক্ষক মিলে সবাই মিলে একসাথে গেছে কক্সবাজার। যখন বললো শিক্ষকদের মিটিং বা শিক্ষকরা সবাই মিলে গেছে, আমি তখনই শুরু হয়ে গেলাম যে অবশ্যই ওই শিক্ষকের মণ্ডলীতে অবশ্যই করিম স্যার গেছে, যেহেতু তিনি শিক্ষকতা করে। সাথে সাথে আমি তখন চুমকিরে ফোন দিয়ে বললাম যে চুমকি সর্বনাশ হয়ে গেছে, আমি তো বাসায় ফোন দিয়েছি, এটা জানতে পারছি। চুমকি তখন আমারে বলে, আমি তো এই জন্যই তোমারে বললাম যে তুমি একটু বাসায় ফোন করো, অ্যান্ড বাসায় ফোন করে একটু কথা বলো, আমি জানতাম যে পরিস্থিতিটা এরকমই হবে, দেন আমি যেটা চিন্তা করছি সেটাই হয়েছে, এবং তুমি ইমিডিয়েটলি এটার একটা ব্যবস্থা করো, এবং এভাবে চলতে দেওয়া যায় না। তুমি তোমার আম্মুর সাথে কন্ট্রাক্ট করো এবং তোমার আম্মুকে ইমিডিয়েটলি এখান থেকে নিয়ে আসো। তোমার আম্মুকে বলো তোমার আম্মু কক্সবাজার কেন গেছে, আমার আব্বুও গেছে, আমি জানি আব্বুও কক্সবাজার, কিন্তু ওখানে কোনো মিটিংয়ে যায় না, ওরা অন্য কোনো কাজে গেছে। এইবার মনে করেন আমি আম্মুরে ফোন দিয়েছি, ফোন দিয়ে বললাম তুমি কই আসো, আম্মু বললো কক্সবাজার, কেন গেছো, বলে স্কুলের মিটিংয়ে। আমি বললাম না, তোমাদের স্কুলের কোনো মিটিং কক্সবাজারে হয় নাই, তোমাদের শিক্ষকের কোনো মিটিং হয় নাই, তুমি কি আসবা, মানে তুমি কি বাসায় আসবা না আমি ঝামেলা করব, কোনটা, তুমি আজকের মধ্যে বাসায় আসবা। মানে দমকাদমকির মানে তুমুল পর্যায়ে চলে গেছি। পুজো যাওয়ার পর আম্মু তখন বাসায় আসছে, বাসায় এসে এরপরের দিন বাসায় আসছে, বাসায় এসে আমার ফোন দিছে তুই বাসায় আয়। আমি বাসায় আসছি, আসার পরে আমি বললাম যে তুমি কক্সবাজার কেন গেছো। আমার আম্মু বলে দেখ আমার ভালো লাগতেছিল না, খুব বোরিং লাগতেছে, সব কিছু খুব লংলি ফিল হইতেছে, এই জন্য আমি কক্সবাজার গেছি। তাই আমি বললাম তুমি কক্সবাজার গেছো ভালো কথা, তো আমার নানা নানি তো তোমাকে বিয়ে করানোর কথা বলছিল, নানা ভাই নানু তারা তো তোমাকে বিয়ে করার অনেক চেষ্টা করছিল তোমাকে বিয়ে দেওয়ার জন্য, তুমি তখন বিয়ে বসলো না কেন। আমার আম্মু বলে বেয়াদবের মতো কথা বলিস না, আমি তখন বিয়ে করবো কেন, আমি বিয়ের সাথে এসব নিয়ে আমি কোনো কিছু চিন্তা করতেছি না। পরে আমি তখন মায়ের বললাম যে মা ঠিক আছে, মানে তখন আর আমি কোনো কিছু লুকাইলাম না, যেহেতু আমি দেখতেছি যে করিম স্যারের সাথে আমার আম্মার সম্পর্কটা খুব গভীর মানে চলে যাচ্ছে, তো সেখানে তো আমার সাথে যেহেতু চুমকির সম্পর্ক আছে, আমি তখন মাকে ডিরেক্টলি বললাম যে মা আমি চুমকিকে বিয়ে করব, চুমকির সাথে আমার কথাবার্তা সব কিছু হয়েছে বা ও আমার বিয়ে করার জন্য রাজি আছে। এটা বলা মাত্রে আম্মা তখন চোখগুলো মনে হয় কপালে তুলে ফেলছে এবং আমার খুব খারাপভাবে আমার দিকে তাকাইতে আছে। তোর আমি বলছি যে চুমকির সাথে তোর এরকম কোনো সম্পর্ক হবে না, এই তুই কথা আমার কোন সাহসে বললি, মানে জুতা নিয়ে আসছে আমার মারার জন্য, মানে যেমনটি ছোটোবেলায় আমার আব্বাকে পিটাইছিল। আর আমি বললাম তুমি আমার কাছে জুতা নিয়ে মারতে আসছো কেন, আমার অপরাধ কি, আমি কি ভালোবাসতে পারি না, আমার ভালোবাসার বয়স হয়নি। আমার আম্মু বলে কিসের ভালোবাসার বয়স হয়েছে,
তুই কী শুরু করছিস, বাইরে আমার বাড়ি থেকে। মানে আমার ধাক্কা উনি বাসা থেকে বের করে দিছে। তো বের করে দিয়েছে, আমি বাসা থেকে বেরিয়ে গেছি। বাসা থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি আবার চলে গেছি আমার ফ্রেন্ডের বাসায়। ওই ফ্রেন্ডের বাসায় 3 দিন থাকার পরে দেখেন আমাকে এই ইনফরমেশনগুলো কিন্তু সব আমি চুমকির কাছে পাচ্ছি। আমার মা কিন্তু আমাকে কিছুই বলে না। আমার বাসা থেকে বেরিয়ে যাওয়ার 3 দিনের মাথায় আমার আম্মুর সাথে কোনো যোগাযোগ নেই 3 দিন। 3 দিন পরে আমি চুমকির মাধ্যমে জানতে পারি যে আমার আব্বা, মানে চুমকির আব্বা আমার আম্মাকে বিয়ে করে ফেলছে। এবং এটা এখন না, আরও বহু আগেই চুমকির আব্বুর সাথে, মানে করিম স্যারের সাথে আমার আম্মুর বিয়ে হয়েছে। মানে এটা যখন আমি জানতে পারছি তখন মনে হয় যেন আমি পৃথিবীতে নেই, আমার নিঃশ্বাসটা মনে হয় বন্ধ হয়ে গেছে। আমি চিৎকার করে কান্না করতেছি, চুমকিটা কী বলতেছো তুমি? আমাকে বলো আমি জাস্ট শুনছি, বাট তুমি এটাকে রিভিউ করো, দেখো যে এটা আসলে কতটুকু সত্য। আমি এরকম জানতে পারছি। পরে আমি ডিরেক্টলি আমার আম্মাকে জিজ্ঞেস করছি, বাসায় গেছি, আবার বাসায় গিয়ে আম্মুকে ডিরেক্ট জিজ্ঞেস করছি যে তুমি আমার কাছে কাইন্ডলি সত্য কথা বলো, আমি সত্যটা জানতে চাই যে আসলেই কি, মানে কী হয়েছে। আম্মু তখন নিচের দিকে তাকায় আছে। যখন আম্মু নিচের দিকে তাকায় আছে আমি তখন বুঝে গেছি যে আসলেই চুমকির কথাই সত্য। পরে আমি বললাম, মা এটা কি তুমি ঠিক করছো? মা তখন কোনো কথা বলে না আমার সাথে, মানে টোটালি কোনো কথা বলে না। আমি রাগ করে বাসা থেকে বেরিয়ে চলে আসছি। বেরিয়ে আসার পরে চুমকির ফোন দিয়ে কান্না করতেছি। অ্যান্ড চুমকি আমার কাছে কান্না করতেছে যে এটা কীভাবে সম্ভব। অ্যান্ড চুমকি বলতেছে যে আমার আব্বু আমার সাথে এই কাজটা কীভাবে করতে পারলো, কেন করলো। মানে আমি ডিপ্রেশনে চলে গেছি। এরপর যখন আমি চুমকির সাথে কথা বলতে যাই, ও আমাকে বলে যে দেখো, যেহেতু আমার আব্বু তোমার আম্মুকে বিয়ে করে ফেলছে, হিসাব করলে তুমি এখন আমার সৎ ভাই, সুতরাং এমন কোনো কথা বলো না যেটা মানে সৎ ভাই বোনের ঊর্ধ্বে চলে যায়। মানে ও জানি কেমন আমাকে স্কিপ করতে শুরু করে ওই মুহূর্তটাতে। মানে আমি না বুঝতে পারি না যে একটা পর্যায়ে আমার মাকে গালমন্দ করে, মানে এমন করে আমি ওর বাবাকে গালমন্দ করি যে তুই যে আমার মাকে বলতেছ আমার মা এরকম, তোমার বাবা তো আরও খারাপ ছিল, তোমার বাবার জন্য আমার আম্মার ডিভোর্সটা হয়ে গেছে, তোমার বাবার জন্যই আমার মা তোমাকে মানে আমার মাকে আমার বাবা আমার মাকে ডিভোর্স করছে। এবং একইভাবেও আমাকে বলতেছে যে আমি তো শেষে আমার মাকে বিয়ে করাইছিলাম, আমার আব্বু যখন তোমাদের বাসায় যেত তোমার আম্মু জায়গা দিল কেন? আমার আব্বুকে তুমি অন্য জায়গায় বিয়ে করাই ফেলছে, তাও তোমার মা কেন জায়গা দিছে? মানে এই নিয়ে আমাদের মাঝে ধরেন ঝগড়াঝাটি। এবং একটা পর্যায়ে আমি আমার পড়াশোনা বন্ধ করে দিলাম। কিন্তু সত্যি কথা বলতে আমার মা কিন্তু আমার কোনো খোঁজ খবর নেয় না। আমি কোথায় আছি না আছি, আমি কি করতেছি না করতেছি, আমার কোনো খোঁজ খবর আমার আম্মু নেয় না, টোটালি নেয় না। আমি তখন আমার যে বন্ধুর বাসায় আছি ওই বন্ধুর বাসায় থাকতাম, এবং বন্ধুর বাসায় আমি দীর্ঘদিন ধরে থাকি। বন্ধুর বাসায় থাকতে দেন আমি তখন একটা মানে চাকরি করি, একটা কোম্পানিতে একটা চাকরি করি। মানে নিজে চলার জন্য, হাত খরচের জন্য, বাঁচার জন্য, পকেট খরচের জন্য একটা চাকরি নেই। তো ওই চাকরিটা করতেছি দীর্ঘ প্রায় 1.5 বছরের মতো। এরই মাঝে কিন্তু আমার মানে চুমকির সাথে মানে সম্পর্ক চুমকি নিজেই আমাকে ক্লোজ করে দিছে, আমাকে সব কিছু থেকে ব্লক করে দিছে। আর মানে সব কিছু থেকে আমাকে ব্লক করে দিচ্ছে, ওর সাথে আমার আর কোনো যোগাযোগ নাই, কোনো কথাবার্তা নেই। ওর মতো করে ও আছে, ওর মতো করে ও লাইফ লিড করতেছে, আমি আমার মতো করে সরে গেছি ওর জীবন থেকে। কারণ এরপরে তো ওর সাথে আমি যদি সম্পর্কে থাকি এটা তো হারাম হয়ে যায়, তো আমি এই জন্য সম্পর্কে রইলাম না। তো এখানে আমি তখন একটা মানে প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, মানে এটা একটা প্রাইভেট কোম্পানি ছিল, ওইটাতে আমি চাকরি করতাম। এখানে চাকরি করতে করতে আমার বন্যা নামের একটা মহিলার সাথে পরিচয় হয়। মহিলা বলতে উনি আমার থেকেও প্রায় 3 বছরের সিনিয়র হবে, 3 থেকে 4 বছরের সিনিয়র হবে। এবং ওনার সাথে আমার তখন মানে কথাবার্তা হতো। উনি ওই কোম্পানিতে চাকরি করতো, উনি অফিসে কাজ করতো, আমি ওয়ার্কিংয়ে কাজ করতাম। পরে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হওয়ার পরে আমি তখন আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমার সাথে শেয়ার করি। মানে আমি তখন প্রথমে বন্যা আপুই বলতাম যে বন্যা আপুর সাথে শেয়ার করি, অ্যান্ড উনিও আমার কথাবার্তাগুলো শোনে। আফটার দ্যাট উনি আমার দুঃখ সুখের কথাবার্তাগুলো উনি সব কিছু শোনে। এবং শোনার পরে মানে তিনি তখন কী করে আমার আম্মুর সাথে কন্ট্যাক্ট করে, মানে আমার সাথে যোগাযোগ করে। বাট আমি কিন্তু আর আম্মুর সাথে যোগাযোগ করি না, আম্মুর সাথে কথাবার্তা বলি না, উনি আমার আম্মুর সাথে যোগাযোগ করে। এবং যোগাযোগ করলে পরে আমার আম্মুকে উনি বলে যে তামিমের জীবনটা তো নষ্ট হয়ে গেল, ওর বাবার সাথেও কোনো কন্ট্রাক্ট নাই, আপনি এরকম করে বিয়ে করে আলাদা হয়ে গেলেন, এখন একটা কোম্পানিতে চাকরি করে এটা তো ওর কোনো জীবন হতে পারে না। পরে আমার আম্মা বন্যারে বলতেছে যে যা হবার তা হয়েছে, আমিও তো ওর উপরে অন্যায় করছি, অবিচার করছি, ওর উপর অন্যায় অবিচার করে কিন্তু আমিও সুখে নাই, আমিও কিন্তু অনেক কষ্টে আছি। তো যাই হোক দেখো, ও যেহেতু তোমাদের এখানে কাজ করে, তোমার সাথে একটা ভালো সম্পর্ক আছে, তুমি ওকে বুঝে শুনে বাসায় পাঠাই দাও, ও বাসায় চলে আসুক, আমি ওর আবার পড়াশোনা করাবো, আম্মু বলতেছে। পরে বন্যা আমারে বলে যে তোমার আম্মু তো তোমাকে বলতেছে বাসায় চলে যাওয়ার জন্য, এখন কি বাসায় চলে যাও বা বাসায় গিয়ে বাসায় থাকবা? বললাম না, আমি বাসায় যাব না, মানে আমি তো টোটালি বাসায় যাবই না। বাসার কথা মানে আমি আর মুখেই শুনতে চাই না, আমি আম্মুর সামনে যেতে চাই না, আমি আম্মুর সামনে পড়তে চাই না, আমি আম্মুর সাথে কোনো কথাই বলতে চাই না,
টোটালি আমার মায়ের সাথে তো আমার কোনো কন্ট্রাক্ট না, হয়তো আমার আম্মুর কথা আমারই বললো না। তো এমন করে দিনের রাতগুলো কাটতে কাটতে একদিন হলো কি, বন্যা আমারে বলতেছে ও আমাদের বাসায় যাবে। আমার মা নাকি ওকে যাইতে বলছে, ও বলে তোমার আম্মু আমাকে যাইতে বলছে, আমি তোমাদের বাসায় যাব। আমি বললাম তুমি আমাদের বাসায় যাবো, তো তুমি যাও, আর তাতে আমার কি, আমার কেন বলতেছো? আমার বলে তুমি যাবা, তোমার সাথে করে নিয়ে যাবো, চলো। আমি বললাম না, বলে তোমার আম্মু বলছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি বললাম দেখো মানে বন্যা তুমি যাও, বাট আমি যাব না, আমার তুমি বইলো না, এবং আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই, আমি আম্মুর সামনে যেতে চাই না। তো বন্যা ওই দিন আমার আম্মুর কাছে গেল, আম্মুর সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বললো, বলার পরে বন্যা তখন ফিরে আসছে, এখানে আসছে। আসার পরে সে আমারে বলতেছে যে এখন তাহলে কি করবা, তোমার আম্মুর সাথে আমার কথা হয়েছে, তোমার আম্মু বলতেছে তোমাকে বাসায় ফিরে যাওয়ার জন্য, তুমি যদি বাসায় চলে যাও তাহলে মনে করো তুমি একটা ভালো অবস্থানে যেতে পারবা, বা তোমার আম্মু আবার পড়াশোনা করাবে। আমি বললাম না, আমার লাইফে আর পড়াশোনারও প্রয়োজন নেই, মানে আমি আর এইসব মানে এই সবের সাথে আমি জড়াতেই চাই না, মিশতেই চাই না। এরপরেও আমার আম্মুর সাথে কথাবার্তা বলে কেমনে মোটামুটি আমার আম্মুকে অনেকটা পটাই ফেলছে, মানে ওরও আমার আম্মুর প্রতি দুর্বল হয়ে গেলো। এবার আম্মুকে অফার দিছে যে ঠিক আছে, যেহেতু তামিম বাসায় আসতে চায় না, আমার সাথে কথা বলতে চায় না, আমার সামনে পড়তে চায় না, তাহলে একটা কাজ করো, তামিমরে বলো পাসপোর্ট করার জন্য, আমি ওরে বিদেশ পাঠিয়ে দিব, ওরে পাসপোর্ট করতে বলো। এই কথাটা যখন আমার আম্মু বললো, মানে এই ইয়ের কাছে, বন্যাফুর কাছে, তখন আমার কাছে মনে হলো যে এই রাইট ডিসিশনটা, আমি ঠিক আছে, আমি দেশের বাইরে চলে যাব। কারণ আমার এমনি দেশে ভালো লাগতেছিল না, মানে নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, বারবার চুমকির কথা মনে হইতেছে, চুমকির জন্য কষ্ট হইতেছে। যদিও মানে বন্যা আপুর সাথে অনেকটা সময় ফ্রি আছি, ওনার সাথে কথাবার্তা বলি, অনেকটা কষ্ট আমি ভুলে গেছি। এরপর আমার ভালো লাগতো না, মানে চুমকির কথা মনে হইলেই কান্না চলে আসতো, চুমকির কথা মনে হইলেই কষ্ট লাগতো, আমি জিনিসগুলো নিতে পারতাম না। পরে আমি বন্যার ওই প্রস্তাবে রাজি হলাম। আমি বন্যারে বললাম যদি আমার মা আমার টাকা দেয়, যদি আম্মু টাকা দিতে রাজি হয়, তাহলে আমি বিদেশ চলে যাব। আমি দেশে থাকবো না, আমার নিজেরও আসলে আর দেশে থাকতে ভালো লাগতেছে না, আমার দেশে থাকতে অনেক খারাপ লাগতেছে, আমার নিজের অনেক কষ্ট হচ্ছে, আমি আসলেই দেশের বাইরে চলে যাব। তুমি কাইন্ডলি আমার আম্মুর সাথে কথাবার্তা বলে তিনি যদি আমাকে টাকা পয়সা দেয়, তো আমি দেশের বাইরে গিয়ে কিছু একটা করব, বা আমি দেশের বাইরে সেটেল হয়ে যাব। এই কথা বলার পরে এখন চুমকি যখন এটা আমার মানে আপনার বন্যা যখন এটা আমার আম্মুকে বলো, আম্মু তখন বলো রে পাসপোর্ট করা। পরে আমি পাসপোর্ট করছি, আমার আম্মু তখন পাসপোর্ট কোথায় যেন জমা দিছে, সৌদি আরবের জন্য। আমার সৌদি আরবের ভিসা লাগছে। এবার সৌদি আরবের ভিসা লাগার পরে আমি তখন সৌদি আরবে চলে যাব, মানে সৌদি আরবে যাব। আমার পরিকল্পনা হচ্ছে আমি সৌদি আরবে গিয়ে আমার আম্মুর সব টাকা আমি পরিশোধ করে দিব, মানে টোটালি আমি আম্মুর সাথে কোনো সম্পর্ক রাখবো না, আম্মুর সাথে আমি কোনো কথা বলবো না, আমি সৌদি আরবে গিয়ে আমার আম্মুর ঋণটা পরিশোধ করে দিব। যাক আলহামদুলিল্লাহ, যে এজেন্সির মাধ্যমে আম্মু আমার ভিসার জন্য অ্যাপ্লাই করে, সেখান থেকে আমার সৌদির ভিসাটা হয়, এবং সৌদির একটা মার্কেটের ভিসা আমার হয়, একটা মার্কেটের বড় একটা সুপার মার্কেটের। পরে আমার যেদিন ফ্লাইট হবে, আমি যেদিন যাবো এয়ারপোর্ট থেকে, চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে, ওই দিন আমি আম্মুর সাথে দেখা করে, আম্মু এবং চুমকি একসাথেই দেখা হয়, এবং আম্মু চুমকির কাছ থেকে বিদায় নিয়ে আমি তখন সৌদি আরবে চলে যাই। সৌদি আরবে গেছি এবং যাওয়ার পরে ওই কোম্পানিতে আমি তখন কাজে ঢুকছি, যে কোম্পানিতে আমাকে নিয়ে গেল, কোম্পানিতে কাজ করতেছি, ভালোই কাটতেছে, সময়গুলো ভালোভাবেই কাটতেছে, দিন রাতগুলো ভালোভাবেই কাটতেছে, মানে সব কিছুই ঠিক আছে। এরকম করে আমার আম্মু তখন আমার সাথে অনেকটা ফ্রি হয়ে গেল। মাঝে মাঝে আম্মুরেও ফোন দেই, মানে ভিতরে আর অতটা রাগ রাখি নাই। আর কিন্তু করিম স্যারের সাথে কথা বলি না, করিম স্যার কিংবা বন্যা, ওদের সাথে আমার করিম স্যার অথবা চুমকি, এদের সাথে আমার কোনো যোগাযোগ নাই। এরা কোথায় আছে না আছে আমি জানি না, তবে এটা জানতাম যে মানে করিম স্যার আমার নানুর বাসায় থাকতো না। আমার আম্মু আর করিম স্যার মাঝে মাঝে বাইরে গিয়ে থাকতো, বাট ওনারা একই ফ্ল্যাটে বা একইভাবে থাকতো না, আলাদা আলাদা থাকতো। পরে আমি এইভাবে প্রায় 2 বছরের মতো আমি আপনার সৌদি আরবে থাকি, এবং 2 বছরে আমি শুধুমাত্র আমার আম্মা এবং বন্যা, এই ছাড়া আমি আর কারোর সাথে কথা বলতাম না। এবং এই 2 বছরে বন্যা যদিও আমার সিনিয়র হয়ে থাকে, ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়, একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়। ও আমাকে অনেকটা বুঝে, আমিও তাকে অনেকটা বুঝি, আমাদের বাসায় যায়, আম্মুর সাথে ঘুরে ফিরে, আম্মুর সাথে ওর একটা ভালো সম্পর্ক। ওর আগে বিয়ে হয়েছিল এবং তার ডিভোর্স হয়ে যায়, এরপরে আর কি মানে ও আমার ওই কোম্পানিতে কাজ করে। যাক 2 বছরে আমি 2 বছর পর তখন বাংলাদেশে আসি, মানে ছুটিতে আসি। ছুটিতে আসার পরে আমি ডিরেক্টলি নানু বাড়িতে যাই। মামা তো ভাই বোন আছে, ওনাদের জন্য গিফট নিয়ে আসি। আম্মু আর চুমকি দুজনেই কিন্তু আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে। তো বাড়িতে আসার পরে আম্মুর সাথে খুব বেশি একটা কথা বলি না, একটু আলাদা আলাদা মোডে, আলাদা একটা ভাবে আসি। আম্মু তখন আমাকে একদিন বললো, তুই তো বয়স হয়েছে, বাড়িতে আসছিস, তা এখন বিয়ে শাদী নিয়ে কোনো কিছু চিন্তা করছিস? আম্মু আমারে বলে। তা আমি শুধু ওই দিন আম্মুরে বললাম যে আমি যারা ভালোবাসছিলাম, যারা বিয়ে করতে চাইছিলাম, তোমার জন্য তো পারলাম না, তুমি তো আমার আর তার বিয়ে করতে দিলা না, তো এরপরে আর আমার বিয়ের কথা কেন বলতেছ? আম্মু আমাকে বলে যে ভাগ্য হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, তোর যদি ভাগ্য থাকে তাহলে এই মানুষটা তোর লাইফে আসবেই, এটাই সত্য। আচ্ছা যা হবার তা তো হয়ে গেছে, যে যাবার সে তো চলেই গেছে, তার তো লাইফে ফিরে আনা যাবে না, এখন কি করতে চাস? এর মাঝে চুমকির কিন্তু বিয়ে হয়ে গেছে, আমি দেশে আসার পরে জানতে পারি।
কার সাথে বিয়ে হয়েছে ওটা জানি না, কিন্তু বিয়ে হয়ে গেছে এটা জানি। এবং করিম স্যার আমার আম্মুর সাথে সম্পর্ক আছে, কিন্তু উনি বাইরে মানে আম্মুর সাথে বাইরে দেখা করে, বাইরে ঘুরে, কিন্তু আমার নানু বাড়িতে আসে না। আর আমি তো বাড়ি যাওয়ার পরে টোটালি আসতেছে না। পরে আমার আম্মা নিজেই আমাকে বললো যে বন্যা নামের মেয়েটারে তোর কেমন লাগে। আম্মা বলতেছে, মানে আমার এই প্রথম আম্মু কথাটা বলার পরে আমি বললাম যে বন্যার তো বিয়ে হয়েছে, ওর হাজব্যান্ড মারা গেছে, তো এরপরও আর বিয়ে বসে নাই, তো আছেই। পরে আমার বলে, দেখ মেয়েটার একটু বয়স বেশি, এটা সত্য, তোর থেকেও সিনিয়র হবে, কিন্তু মেয়েটার আমার খুব ভালো লাগে, মেয়েটা আমার সাথে খুব ফ্রেন্ডলি, খুব ভালো একটা সম্পর্ক, এবং আমাকে মা করে সম্বোধন করে, মানে আমার খুব ভালো লাগে। এখন তোর যদি মেয়েটারে ভালো লাগে তাহলে আমি মেয়েটার সাথে তোর বিয়ে করাই দিব। পরে আমি বললাম যে তুমি যে আমাকে বন্যাকে বিয়ে করাইবা বলতেছো, বন্যার সাথে কি তুমি কথা বলছো, বন্যাকে রাজি আছে? আমার মা বলে, হ্যাঁ আমি যদি বলি তাহলেও রাজি হবে আমার কাছে মনে হয়। এবার আমি বললাম যে মানে আমি তখন চিন্তা করতেছিলাম যে আমার আম্মু আমাকে যে প্রস্তাবটা দিল, এই প্রস্তাবটা আসলে কিন্তু খারাপ না। আমি তো আমার জীবনে মোটামুটি অনেক বড় একটা আঘাত পাইলাম, যারা ভালোবাসলাম তারা নিয়ে এত সংসার করতে পারলাম না, তারা আপন করতে পারলাম না। তো এখন আমার আম্মু যদি বন্যাকে বিয়ে করায়, যেহেতু বন্যার সাথে আমার একটা ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ একটা ভালো সম্পর্ক আছে, তাহলে বন্যাকে বিয়ে করলে খুব বেশি একটা খারাপ হবে না। পরে আমি আমার আম্মুকে গ্রিন সিগন্যাল দিলাম যে ঠিক আছে আমি বন্যাকে বিয়ে করতে পারি, তুমি বন্যার সাথে কথাবার্তা বলো। আম্মু তখন বন্যার সাথে কথাবার্তা বললো, এবং কথাবার্তা বলার পরে বন্যা যেহেতু আমার সিনিয়র ছিল, বাট ওই সময় আমরা তুই তাই করে বা তুমি আপনি ওরকমভাবেই সম্বোধনে ছিলাম। পরে ওই দিন আমাকে ফোন দিল রাত্র প্রায় 10টার দিকে, আমি তখন বাসায়, মানে আমার নানুর বাড়িতে, আমার আম্মুর বাসায়। পরে আমাকে ফোন দিয়া বললো যে তামিম, তোমার আম্মু 2-3টা দিন ধরে আমাকে একটা বিষয়ের উপরে মানে বারবার জিজ্ঞেস করা, বা একটা বিষয় উনি আমার কাছ থেকে ক্লিয়ার জানতে চায়, তো এই বিষয়টা নিয়ে আমি তোমার সাথে একটু কথা বলবো। আমি বললাম ঠিক আছে বলো। আমাকে বলে যে মানে এভাবেই বলতেছে যে তুমি কি আমাকে পছন্দ করো, এমনি। পরে আমি বললাম দেখো আমরা একসাথে অনেক দিন ধরে কাজ করছি, এবং আমার লাইফ স্টোরি তুমি সব জানো, এবং তোমার স্টোরি আমি সব কিছুই জানি। আমাদের দুজনের মাঝে মোটামুটি একটা ভালো ফ্রেন্ডলি সম্পর্ক আছে। এখন এই সম্পর্কের সূত্র যদি তুমি আমাকে বিয়ে করতে চাও, বা আমি যদি তোমাকে বিয়ে করি, তাহলে এটি কেন খারাপ হবে? ওরে বলতেছে যেটা কোনো খারাপ হবে। আমাকে বলে খারাপ হবে কি ভালো হবে এটা তো আমার থেকেও তুমি ভালো জানো, আর তুমি তো জানো আমি একজন ডিভোর্সি, ইভেন আমার মানে আমি তোমার থেকেও 3-4 বছরের সিনিয়র, তো তুমি কি আমাকে ম্যানেজ করতে পারবা এরকম করে? আমি বললাম দেখো আমার সাথে তোমার ফ্রেন্ডলি সম্পর্ক ভালো লাগে, এখন বিয়ে বউ হিসাবে যদি তুমি আমার লাইফে আসো, যদি তুমি বলো তাহলে আমি রাজি আছি। মানে আমিও ওর উপরে ফালাই দিই, ও আমার উপরে ফেলে দেয়, মানে দুজনের উপরে এরকম করে কাদা ছিটাছিটি করতেছি। একটা পর্যায়ে তখন বললো যে ঠিক আছে তাহলে আমি তোমার সাথে একটু সরাসরি কথা বলবো। পরের দিন একটা রেস্টুরেন্টে বসছি, যদিও আমরা আগ থেকেই দুজনার খুবই ক্লোজ। পরে বসার পরে আমারে বলতেছে যে দেখো বিয়ে শাদিরা তো আসলে বিয়ে জিনিসটা খুবই ইজি, একটা কাজই দেখলাম বিয়ে করে ফেললাম, এটা কোনো ম্যাটার না, কিন্তু বিয়ে করে মানুষটার সাথে সারা জীবন থাকা এটা খুব হার্ড। দেখো তোমার আম্মু থাকতে পারে নাই, তোমার আব্বু থাকতে পারে নাই, এবং তোমার আম্মুর যেই সেকেন্ড মানে তোমার যে সৎ বাবা আছে করিম স্যারও কিন্তু আরেকটা মহিলাকে বিয়ে করে তার সাথে থাকতে পারে নাই। একটা মানুষের সাথে একটা মানুষের মনের ম্যাচিং হতে অনেক সময় লাগে। তো তোমার কি মনে হয় যে তুমি আমার সাথে থাকতে পারবা? পরে ও খুব ভালো করে বুঝাইতে পারে আর কি, মানে ও যে কথা বলে খুব সুন্দর করে কথা বলে। পরে আমি বললাম যে আসলে তোমার আমার ভালো লাগে, এবং আমি বিয়েতে আসলে আমার কাছে মনে হয় যে আমি তোমার সাথে থাকলে ভালো থাকবো। যাই হোক ও রাজি হলো। পরে আম্মা খুবই ছোটোখাটো একটা অনুষ্ঠান করলো, ছোটোখাটো একটা বিয়ের অনুষ্ঠান করলো। অ্যান্ড বিয়ের অনুষ্ঠান করে আম্মু তখন আমার সাথে ওকে বিয়ে দিবে, মানে আপনার বন্যাকে আমাকে বিয়ে করাবে। পরে আমি আম্মুকে বললাম যে আম্মু এখানে যাতে করিম স্যার না আসে, আমি বন্যাকে বিয়ে করব, এখানে করিম স্যার যাতে না আসে। আর আম্মু তখন বলতেছে যে আসলে সমস্যা কি, ও নিয়ে আসলে আসবে। আর এরই মাঝে কিন্তু আরেকটা বিষয় বলে রাখি, করিম স্যার কিন্তু কেমনে জানি, কীভাবে জানি এটা আমি জানি না, এটা উনি ভালো জানে, উনি চিটং শহরে বাড়িটারে কিনে ফেলে, মানে 2টা বাড়ি কিনে ফেলে, ফ্ল্যাট কিনে ফেলে, জায়গা কিনে ফেলে, মানে কীভাবে কিনে এগুলো জানে না। উনি প্রাইমারি স্কুলে চাকরি ছেড়ে দেয়, এবং প্রাইমারি স্কুলে চাকরি ছেড়ে দেয়। আম্মুর কাছ থেকে যেটা মানে আমি যেটুকু জানতে পারছি, উনি নাকি কী পাইছে, এখন কী পাইছে এটা আমি জানি না, কি লটারি পাইছে না স্বর্ণগয়না পাইছে, কী পাইছে, বা মা কী খেলে পাইছে না কি জানি, তবে উনি অনেক টাকা পয়সা মালিক হয়ে গেছে। পরে আমার আম্মু আমারে বলতেছে এটা খারাপ দেখা যায়, শত হইলেও সে তো সৎ বাবা, এখন সে যদি আসতে চায় তাহলে তারা মানা করা যাবে না। আমি বললাম উনি ওই আসলে আবার সাথে করে চুমকিরে নিয়ে আসবে। আমার আম্মা বলে না চুমকিরে আনবে কেন, তুই কি পাগল নাকি, চুমকি আসবে না, আসলে তোর করিম স্যারে আসবে। পরে আমি বললাম যে ঠিক আছে, যাতে উনি চাই আর কাউকে না আসে। পরে আমার বিয়েতে উনি আসছে, আসার পরে উনি আমাকে একটা গিফট দিল, আমাকে জিজ্ঞেস করলো যে তুমি ভালো আছো? আমি বললাম জি স্যার ভালো আছি। আমি তখনও ওনাকে স্যার করেই সম্বোধন করি। এরকম করে কথাবার্তা হলো, দেন আমার বন্যার সাথে তখন বিয়ে হয়ে গেল। এবং বন্যার সাথে বিয়ে হওয়ার পরে বন্যা তখন আমার সাথে আছে, আমি প্রায় বিয়ের 2 মাস পর্যন্ত বন্যার সাথে ছিলাম। থাকার পর আমি তখন আবার পুনরায় আমার ছুটি শেষ আমি সৌদি আরবে চলে যাই।
তো সৌদি আরবে যাওয়ার পরে বোনের সাথে আমার ফোনে কথা হয়, অলওয়েজ ওর খোঁজখবর নেই, ও কী করে না করে, কোথায় আছে না আছে, অলওয়েজ আমার সাথে কথা বলে, আমি ওর সাথে কথা বলি। মানে দুজনের মাঝে খুব ক্লোজিং একটা ভালো সম্পর্ক, সবসময় আমার সাথে কথা বলতো, আমি ওর সাথে কথা বলতাম। তো বিদেশে থাকার পরে এভাবে প্রায় 1.5 বছরের মাথায়, আমি সৌদি আরবে যাওয়ার 1.5 বছরের মাথায় আমার আম্মু হঠাৎ করে একদিন আমারে বলতেছে যে তামিম একটা কাজ কর, তোর ওয়াইফকে আলাদা কোথাও রাখ। মানে ওই সময় কিন্তু করিম স্যার আমাদের বাসায় আসতো, আমার আম্মুর সাথে টোটালি থাকতো। মানে আমার বিয়ের পরে করিম স্যার টোটালি আমার আম্মুর সাথে থাকতো। আগে কিন্তু আমার আম্মুর সাথে থাকতো না, এখন কিন্তু ডিরেক্টলি আমার আম্মুর সাথে থাকতেছে। মানে আমার আম্মুর সাথে থাকতেছে, আমার নানু বাড়িতেই থাকতেছে। আর পরে উনি নিজে গাড়ি আছে, নিজের গাড়ি দিয়ে আসে, আম্মুর সাথে থাকে। তো এরকমভাবে 1.5 বছর পরে আমার আম্মু আমার ফোন দিয়ে বলতেছে যে তামিম, তোর ওয়াইফকে অন্য কোথাও ভাড়া করে রাখ বা অন্য কোথাও রাখ। আম্মু আমারে বলতেছে। পরে আমি বললাম যে কেন মা, আমি কেন মানে বন্যাকে অন্য কোথাও ভাড়া রাখবো কেন, কারণ কি? ও তো তোমাদের সাথে আছে, তুমিও তোমার সাথে আছে, আমি তো তোমার জন্যই ওরে বিয়ে করলাম, তুমি ওরে পছন্দ করছো, এখন তো আমি ওরে বিয়ে করলাম, কিন্তু এখন তুমি আমারে বলতেছো ওকে আলাদা রাখার জন্য, আলাদা কেন রাখবো? অ্যান্ড এরপরে আম্মু এই ঘটনার কিছুদিন পরে আম্মু আমারে বলতেছে তুই ওরে সৌদি আরবে নিয়ে যাও। আমারে বলে, আমি বললাম যে কেন সৌদি আরবে নিয়ে যাবো কেন? মানে প্রথমে বলছে বাসা থেকে বের করে দেওয়ার জন্য, আলাদা রাখার জন্য, এবং এরপরে বলতেছে সৌদি আরবে নিয়ে আসার জন্য। আমি বললাম যে মা, সৌদি আরবে কেন নিয়ে আসবো, মানে তার কারণটা কিন্তু তুমি তো আমাকে বলবা। আমার আম্মা বলে যে আমাকে শুধু এটাই বলছে যে তোর বউ যদি আমার সাথে থাকে তাহলে আমার সংসারটা ভেঙে যাবে। মার এই কথাটা মানে আমার মনে মানে কেমন যে একটা দাগ কেটে গেছে যে বন্যা যদি আমাদের বাসায় থাকে তাহলে আমার মায়ের সংসার ভেঙে যাবে। মানে আমি বিষয়টা বুঝতে পারলাম না, মানে খুবই মর্মাহত হলাম, কষ্ট পাওয়ার পর আম্মুরে বললাম যে আম্মু, এগুলো তুমি কি বলতেছো, আমি তোমার কথাবার্তা কিছু বুঝতেছি না, তোমার কথাবার্তা আমার কিছু মাথায় আসতেছে না। তখন আম্মু আমাকে খোলাখুলিভাবে 2টা কথা বলে। তো 2টা কথা শোনার পরে মানে আমি তখন বুঝতে পারতেছিলাম না যেগুলো কি হচ্ছে, মানে এটা কী ধরনের কথা। মানে আমি এই কথাটা বলতে পারতেছি না ভাই, আমার এখন যে আমি বলবো তাও আমার খারাপ লাগতেছে। পরে আমি বললাম যে মা, এটা কী ধরনের কথা? আম্মু বলে যে আমি তো জানি না, তুই ওরে নিয়ে আসা। পরে আমি বন্যারে বললাম যে বন্যা, তুমি সৌদি আরবে চলে আসো, আমরা একসাথে থাকি। পরে ও আমাকে বলে জান, তুমি যদি নিতে চাও তাহলে আমার কোনো সমস্যা নেই। এরকম করে তখন আমি ওর জন্য ভিসা ম্যানেজ করে, ভিসা প্রসেস করে, এবং ভিসা প্রসেস করে একটা পর্যায়ে আমাকে সৌদি আরবে নিয়ে আসি। অ্যান্ড সৌদি আরবে আসার পরে ও তখন আমার সাথে থাকতেছে, আমরা দুজনের সাথে থাকতেছি, সৌদি আরবে থাকতেছি। আমি ডিউটিতে যাই সকালবেলা, এবং রাতের বেলায় ফিরে আসি, ও রান্নাবান্না করে বাসায় থাকে, মানে খাওয়া দাওয়া করি, দুজনে খুব ভালো অবস্থানে আছি। এরকম করতে করতে আমি একটা পর্যায়ে দেখতাম যে ও মোবাইলে খুব ব্যস্ত, মোবাইলে অনেক ব্যস্ত, মোবাইলে অনেক ভিডিও দেখে, বা মোবাইলে প্রচণ্ড রকমের একটা ব্যস্ততা। এখন মোবাইলেও কি করে বা এত কেন ব্যস্ত, মোবাইল দিয়ে ওর এত কিসের কাজ, এটা আমার মানে এটা আমার মাথায় আসতেছে না, আমার বোধগম্য হচ্ছে না যে কেন মোবাইল নিয়ে অতটা টিপি করবে, অলওয়েজ কেন মোবাইলে অ্যাক্টিভ থাকবে। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি ওর ইচ্ছা মানে ওর চোখ ফাঁকিতে ওর মোবাইলটা আমি একটু মোবাইলটা চেক করি। আমি তখন দেখতে পাই যে ফেসবুকের ভিতরে ও আমার সৎ বাবা করিম স্যারের সাথে ও প্রচুর রকমের মেসেজ করতেছে। উনি ওরা অনেক কথা বলে, ওই আবার অনেক কথা রিপ্লাই করে, যে কথাগুলো আমি বলতে পারবো না, মানে আমার এখানে বলার ভাষা নেই। এগুলো দেখার পরে করিম স্যারের মতো একটা লোক কিভাবে পসিবল, যে আমার বাবার বয়সী, যার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এরকম একটা অবস্থা। তো ওই জিনিসটা দেখার পরে মানে আমি তখন আমার চোখের পানি ধরে রাখতে পারিনি যে কী ব্যাপার, আমার সাথে এগুলো কেন হচ্ছে। আমি তখন বুঝতে পারলাম না। পরে ওরেও কিছু বুঝতে দিই না, খাওয়া দাওয়া করি না ঠিকমতো, বাসায় আসি না, একটু বাইরে থেকে। ও তখন এই বিষয়গুলো বুঝে গেছে, বুঝে গিয়ে ও আমারে বলতেছে আমি দেশে চলে যাব। মানে আমার মন খারাপ, ও কোথায় না আমাকে সান্ত্বনা দিবে, আমাকে ঠিক করবে, আমাকে ভালো করবে, এইটা না করে ও আমারে বলতেছে আমি দেশে চলে যাব। তাই আমি বললাম কেন দেশে চলে যাবো কেন? আমার বলে আমার এখানে ভালো লাগতেছে না, আমার এখানে খুব বোরিং লাগতেছে, আমার লংলি ফিল হচ্ছে, আমার একা ভালো লাগে, আমি দেশে চলে যাবো, দেশে গিয়ে আমি সবার সাথে থাকবো, মিশবো, আমার এটা ভালো লাগবে। অ্যান্ড আমি তখন তারে বলতেছি যে ও দেশে গেলে তো তোমার জন্য ভালো, বিকজ করিম স্যার তো দেশে আছে। এইটা বলে তো আমারে বলে মানে তুমি এটা কী বললা, মানে একটু দুর্ব্যবহার আমার সাথে শুরু করছে, একটু মানে লাইক শাউট শুরু করছে, যেটা তুমি আমার কী বললা, কোন সাহস আমার কি কথা বললা। পরে আমি বললাম দেখো, খোলা নামায়া কথা বলো, উচ্চ সুরে কথা বললেই না মানে ভালো মানুষ হওয়া যায় না। তুমি আমার সাথে উচ্চ সুরে কথা বলে, চিল্লায় কথা বলে তুমি কী প্রুভ করতেছো, তুমি ভালো, তুমি সই নারী, তুমি ঠিক নারী। ও আমাকে বলে আমি অবশ্যই সই নারী। বলে তাইলে তোমার মোবাইলের মেসেঞ্জারটা ওপেন করো, তোমার মোবাইলের মেসেঞ্জারটা ওপেন করো, আমি তোমার মোবাইলের মেসেঞ্জার চেক করতে চাই যে তুমি মেসেঞ্জারে কী করতেছো। এটা বলার পরে ওই রাগারাগি করার পর যাও তখন করে কি, আমি যদি মেসেঞ্জারেও ঢুকবো, মেসেঞ্জারে দেখবো, ওই তখন একটা আসার দিয়ে মোবাইলটা ভেঙে ফেলে, মানে আমার সামনেই আসার দিয়ে মোবাইলটা ভেঙে ফেলে। আর মোবাইলটা ভেঙে ফেলার পরে আমি বললাম মোবাইলটা ভাঙলা কেন, মোবাইলটা কেন ভাঙলা? আমাকে বলে আমি মোবাইলই ইউজ করবো না, আমি মোবাইলে চালাবো না, এটা বলছে।
তাই আমি ভাবলাম ঠিক আছে মোবাইল চালা না, মোবাইল ও তখন ঘরের মধ্যে সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে, কান্নাকাটি করে, খুব বাজে একটা অবস্থা। এখন বিদেশের মাটিতে ধরেন আমরা তো বাংলাদেশে ধরেন কারো মন খারাপ হলো ওই বাসায় গেলাম, এর সাথে কথা বললাম, ওর সাথে কথা বললাম, এরকম করে বাসায় ঘোরাফেরা করে কথাবার্তা বলি, মানে আবার মন ভালো হয়ে যায়। কিন্তু বিদেশে তো ধরেন ও আমার আমি ওর, এমন এছাড়া বাইরে কারোর সাথে কথা বলার মতো তো কোনো অপশন নাই যে বাইরে কারোর সাথে কথাবার্তা বলবো, এরকম তো কোনো সুযোগ সুবিধা নয়। পরে দেখলাম যে না, ওর মানে খুবই মন খারাপ হয়ে যাচ্ছে এবং ও সারাদিন মন খারাপ করে থাকে। পরে আমি তো বুঝতে পারছি যে ওর কী হইতে আছে এবং কেন এরকম একটা বৃদ্ধ লোকের সাথে ও কথা বলবে, মানে আমার না বোধগম্য মনে, আমি না বুঝতেছি না। পরে আমি বললাম যে একটা কাজ করবো না, আমি চিন্তা করতেছি আমি আমার দোকান থেকে ছুটি নিব, আমি ওমরা করব তোমার সাথে। পরে আমারে বলে আমি ওমরা করব না। ও বলতেছে, আমি বললাম কেন করবো না, মানে ওমরা করলে সমস্যা কী, আমরা ওমরা করি। ও আমাকে বলে কেন ওমরা করবো, আমি তো পাপ করি না যে আমাকে ওমরা করে সই হতে হবে। আমি বললাম আরে দুনিয়াতে আমরা হাজার রকমের অপরাধ করে হাজার রকমের পাপ করি, সেই পাপের শাস্তি আল্লাহ আমাদেরকে দিবে না, তা চলো আমরা ওমরা করে ফেলি, ওমরা করলে ভালো লাগবে। ও রাজি হয় না। আমি ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে অনেকভাবে ওকে আমি রাজি করাইলাম। আলহামদুলিল্লাহ রাজি হইলো একটা পর্যায়ে, এবং রাজি হওয়ার পরেও বললো যে ঠিক আছে ওমরা করবে, আমার সাথে ওমরা করার জন্য যাবে। পরে আমি তাকে নিয়ে ওমরা করার জন্য গেলাম এবং দুজনে মিলে ওমরা করলাম, ওমরা হজটা করলাম। ওমরা হজ সম্পূর্ণ হওয়ার পরে ও তখন মানে ওমরা হজটা হইলো, দেন ও তখন বাসায় আসছে। তো বাসায় আসছে, আমি তখন আমার কাজ করি, ও বাসায় থাকতেছে। তো এখন ধরেন আমার বাসায় তো সব কিছু, মানে আমার যত ডকুমেন্ট, কাগজপত্র, পাসপোর্ট টাসপোর্ট সবই তো বাসায়। তো এই কয়েকটা দিন ধরে দেখতাম ও কেমন যেন একটু গম্ভীর হয়ে থাকে, কি একটা চিন্তা করে, মানে মানে কেমন যেন একটা মানে অন্যরকম একটা চিন্তার মধ্যেও আছে, মনে হয় যেন খুব টেনশনে আছে। তো কেন এত টেনশন হলো তো আমি বুঝি না। পরে এইভাবে কিছুদিন কাটার পরে একদিন হঠাৎ করে এই দেখি তো ও বাসায় নাই, ও বাসায় নাই। এবং বাসায় না থাকার পরে ওরে আমি বাসায় পাচ্ছি না, বাসায় ও কোথায় গেল ওরে খুঁজে পাই না। এবং খুঁজতে খুঁজতে দেখলাম ও আমাদের মানে আরেকটা বাঙালি ভাবি আছে, মাঝে মাঝে ওনাদের বাসায় আমি যাইতাম আসতাম, ওনাদের বাসায় চলে গেছে। ওনাদের বাসায় চলে যাওয়ার পরে কেমন করে মানে ওই ভাবির বাসায়, এবার ভাবির বাসায় যে ওরে ধরলাম, কী ব্যাপার তুমি এখানে আসছো কেন? ওই ভাবি আমারে বলতেছে তোমার বউরে দেশে পাঠাও, ওনার মন খারাপ, একটু দেশ থেকে ঘুরে আসতে ভালো লাগবে, প্রয়োজনে তুমি সহ যাও। পরে আমি বললাম ভাবি এখন তো আমার যাওয়া সম্ভব না, আমি কিছুদিন আগে ওমরা করে আসছি, অনেক দিন ছুটি কাটাইছি, এখন আবার দেশে যাওয়ার কথা বলে আমার খরচ দিয়ে দিবে। পরে বলে তাহলে ওরে পাঠাও, কয়েকদিন দেশ থেকে ঘুরে আসুক। আমি বললাম ভাবি আপনি তো জানেন আমাদের মাঝে কী কী সমস্যা, হয়তো আপনাকে সব কিছুই বলছে। পরে বলে যে না না না, এখনও ওমরা করছে, ভালো হয়ে গেছে, এরকম কিছুই না, দেশে পাঠাও, ও কয়টা দিন ওর আব্বু আম্মুর সাথে থেকে আসুক, ওর ভালো লাগবে, ওর যেহেতু বাপ মা আছে। পরে ওই ভাবির কথাবার্তা মতো পরে আমি ওর মানে টিকিট লাগালাম যে ঠিক আছে ও দেশ থেকে ঘুরে আসুক। পরে আমার তো ওরে ভাই ও হজ করছে, আমার সাথে ছিল ভালো, এইটা তাই আমি তখন তারা দেশে পাঠাইলাম, মানে বাড়িতে পাঠাইলাম ছুটিতে, মানে ছুটিতে বলতে দেশে গেছে। এবং দেশে যাওয়ার পরে আমি বলছি বাংলাদেশে নাইমা পুরনো সিম আছে, পুরনো সিমটা অন করে আমারে কল দিও। তো বাংলাদেশে গেছে, যাওয়ার পরে পুরনো সিম আর অন করে নেয়, আমার আর কলও দেয় নাই। তো কল না দেওয়ার পরে ওর মোবাইলটা তখন আমি বন্ধ পাইতেছি, মানে যে পুরনো সিম, ভাবলাম হয়তো সিমটা নষ্ট হয়ে গেছে, এই জন্য মনে হয় সিমটা অন হচ্ছে না। আমি একটু ওর আব্বু আম্মুর সাথে কথা বলি, ওর বাপ মায়ের নাম্বার আমার কাছে আছে, ওনাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করবো যে ও গেছে কিনা। পরে ওনাদেরকে ফোন দিলাম, আমি বললাম যে এরকম এরকম বন্যা তো বাংলাদেশে গেছে, ও কি বাসায় গেছে? বলে না ও তো বাসায় আসে নাই। বাসায় আসে নাই? তে কোথায় গেছে? বলে কোথায় গেছে তা তো জানি না, কিন্তু বাসায় আসে নাই। ও বাংলাদেশ এয়ারপোর্টে নামছে, আপনার চট্টগ্রাম এয়ারপোর্টে নামছে দিনে 2টা বাজে, রাত্র প্রায় 10টা বেজে গেছে, ও বাসায় যায়নি, 10টার মধ্যে বাসায় যায়নি। এবার আমি আমার মায়ের ফোন দিলাম, মারে ফোন দিয়ে বললাম যে মা এই ঘটনা, বলাতে মা আমারে গালাগালি শুরু করছে, তুই ওরে দেশে পাঠাইলি কেন, কেন দেশে পাঠাইলি? আর এরই মাঝে আরেকটা বিষয় বলে রাখি, আমি এই বন্যাকে নিয়ে সৌদি আরবে চলে আসার পরে বা আমার মা যখন বন্যাকে সৌদি আরবে পাঠাই দেয়, এই বিষয়টা নিয়ে আমার বাবা মানে করিম স্যার আমার আম্মার সাথে ঝগড়া করে আম্মুকে তালাক করে দেয়। মানে এই বিষয় নিয়ে শুধু একটা ইস্যু যে বন্যারে কেন আমি দেশে বন্যারে কেন মা সৌদি আরবে পাঠাই দিল, এই বিষয়টা নিয়ে ঝগড়া লেগে করিম স্যার আমার মাকে তালাক করে দেয়। এটা আমার বলতে ভুলে গেছিলাম, মধ্যখানে ঘটনা ছিল, কথা ছিল। এরপরে এই ঘটনার পরে যখন আমি বললাম যে মা ওরে তো পাওয়া যাচ্ছে না বা ওদের এটা, আম্মু তখন আমার বলে তুই দেশে কেন পাঠাইলি, কী কারণে পাঠাইলি? আমি বললাম মা ও দেশে যাবো, ওর আব্বা আম্মার জন্য কান্না করতেছে, এই জন্য পাঠাইছি। পরে আমার আম্মাও খোঁজা শুরু করছে, ওরে আর পাওয়া যাচ্ছে না। আমার আম্মাও খুঁজতেছে, আমিও খুঁজতেছি, আমি সৌদি আরব থেকে ফোনের মাধ্যমে খুঁজতেছি, নাই নাই নাই, দীর্ঘ 1 সপ্তাহ হয়ে গেল, ওর কোনো সন্ধান পাওয়া যায় না। পরে আমি আর মা আমি নিজেই বলি যে করিম স্যারের ওই দিক দিয়ে, আমার আম্মা বলে যে না না উনি নিয়ে যায় রে, উনি যদি নিয়ে যেত আমি কোনো না কোনোভাবে টের পাইতাম, এরকম কিছুই না, তো হয়তো অন্যদিকে চলে গেছে। আমি খুঁজতে খুঁজতে দীর্ঘ প্রায় 15 দিন পরে ওর কোনো সন্ধান পাওয়া যায় নাই। এবং 15 দিন পর আমি তখন ছুটিতে দেশে আসি, মানে আবার আমি দেশে আসি ওরা খোঁজার জন্য। এবং দেশে আসার পরে আমি নিজেও খুঁজতেছি বিভিন্ন জায়গায়, ওরা আব্বা আম্মারে দিয়া খোঁজাইতে আসি, এই দিক দিয়া ওই দিক দিয়া, মানে কোনোভাবে আমি ওরা খুঁজে পাইতেছি না, কোনোভাবে খুঁজে পাইতেছি না। পরে আমার ওই দিক দিয়ে ভিসাও ক্যান্সেল হয়ে যাবে,
আমার আম্মা তখন বলে তুই বিদেশে চলে যা, ও যদি থাকে তাহলে দেখা হবে, ও যদি বেঁচে থেকে আমরা ওটা খুঁজে পাবো, তুই ইমিগ্রেশনও করছে, দেশে চলেও আসছে, এবং এরপরও যার কাছে গেছে ইচ্ছে করেই তো গেছে, ওর তো কেউ জোর করে নিয়ে যায়নি, তুই চলে যা, তুই আগে তোর ভিসাটা নষ্ট করিস না, তুই বিদেশে যা। পরে কান্নাকাটি করে আবারও আমি সৌদি আরবে চলে আসি, এবং সৌদি আরবে আসি, আমার আম্মুরে খুঁজতেছে, পায় না। এভাবে প্রায় আমি সৌদি আরবে আসার 3 মাস পরে, আমার মনে আছে প্রায় 3 মাস পরে আমার আম্মা একদিন রাত্রে আমার ফোন দিয়া বলতেছে তোর বউরে পাওয়া গেছে। আগে পাওয়া গেছে, কোথায় পাইছো? মা তখন আমারে বলে কোথায় পাইছি এটা তোর আর জানার দরকার নাই, এটা তোর না জানলেও চলবে। আমি বললাম না বলো না, আমি একটু শুনি তুমি ওরে কোথায় পাইছো, ও কোথায় হাওয়া হয়ে গেল, এবং এত মাস পরে ওরে পাইলা, কোথায় পাইলে একটু শুনি। আমার আম্মা বলে শুই না কি করবি, শুনলে সহ্য করতে পারবি? আমি যখন বুঝে গেছি, আমি বলি তার মানে করিম স্যারের সাথে? আমার মা বলে হ্যাঁ। আমি বললাম কোথায়, বলো ওনার ফ্ল্যাটে। আমি বললাম কীভাবে জানতে পারছো? বলে যে কোনো মাধ্যমে জানতে পারছো, ওই ওখানে আছে। পরে আমি বললাম মা তাহলে আমি দেশে আসতেছি, কালকে আমি দেশে আসতেছি, আমি ওইখানে গিয়ে দোনোটারে গুলি করে মারবো। আমার মা বলতেছে কারে গুলি করে মারবি? তোর করিম স্যারে গুলি করে মারবি না তোর বউরে মারবি? আমি বললাম আমি দুইটারেই গুলি করে মারবো। আমার আম্মা বলে মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর, মাথা গরম করিস না, মাথা ঠান্ডা কর। জীবনে ভুল আমিও করছি, ভুল তুইও করছস, এবং এই ভুলের মাসুলে আমরা দিয়ে যাচ্ছি। মাথাটা ঠান্ডা কর, মাথাটা ঠান্ডা করে তুই মায়ের কথা শুন, তুই ওইখানে থাক, আমি দেখি কী করতে পারি। এই কথা বলার পরে মা তখন করলো কি, আমার এই কেমনে কেমনে কোন পুলিশরে ধরে দিল করিম স্যারের নামে মামলা দিল। কীভাবে কোন কোন ইস্যুতে মামলা দিছে আমি যারা মামলা দিছে, এই মামলা খাওয়ার পরে এই করিম স্যার তখন কেমনে কেমনে মামলা থেকে অব্যাহতি নিয়ে নিছে, কারণ তার টাকা আছে, আর টাকা থাকলে তো মামলা নাড়ানো কোনো বিষয় না। পরে এটা থেকেও উনি তখন বেঁচে গেল, এবং বেঁচে যাওয়ার পরে একটা পর্যায়ে আমি দেখতে পাই যে এখন তো তার তখন তো গোপনে ছিল, এবং প্রকাশ্যে তখন এই বন্যা করিম স্যারকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে শুরু করছে। দামি গাড়ি নিয়ে চলতেছে, ফেসবুকে স্ট্যাটাস দেয়, ভিডিও করে, এই করে ওই করে। আমি এর পরে জানতে পারি, মানে ওই ঘটনার পরে জানতে পারি আমার করিম স্যার কীভাবে বড়লোক হয়। তিনি একটা জুয়ার বোর্ড কীভাবে জানি কিনে, চট্টগ্রামেরই একটা জুয়ার, এক কথায় বলতে গেলে জুয়া খেলে উনি কোটিপতি হয়ে যায়। মানে জুয়া খেলে কেমনে কেমনে অ্যাপসে না কিসে জুয়ার মাধ্যমে উনি অনেক টাকার মালিক হয়ে যায়। কোনো একটা জুয়ার মাধ্যমে, কেসিনো যেটাকে বলে, ওইরকম একটা জুয়া খেলে উনি অ্যাপস দিয়া ওইটাতে উনি বড়লোক হয়ে যায়, এবং তিনি বাংলাদেশের ওটার শেয়ার হোল্ডার হয় না কি হয় জানি। পরে এই ওনারা নিয়ে ঘুরে, এবং আমার বউ বন্যা শুধু ঘুরেই না, ওনারা নিয়ে বিভিন্ন দেশে যায়, দুবাইতে যায়, তারপরে আপনার ইউএসএ যায়, আমেরিকাতে যায়, কানাডায় যায়, বিভিন্ন দেশে উনি এই ওনারা নিয়ে ঘুরে। মাঝে মাঝে ওর ফেসবুকে দেখি, মানে ডেতে এমন ছবি দেয়, ইনস্টাগ্রামে এমন ছবি দেয়, এগুলো দেখলে ওর হাসি পায়। অনেকেই ওরা কমেন্ট করে এরকমভাবে, যে আমি নিজেও দেখেছি অনেকেই কমেন্ট করে বাবার সাথে ঘুরতে গেছে, অনেকেই বলে সুগার ডেডি, ওরা এগুলো বলে, এবং এইগুলো করেই বেড়াচ্ছে, মানে নির্লজ্জ বেহায়ের মতো শর্ট কাপড় চোপড় পরে বিচের পারে এই বুড়ো লোকের নিয়ে ও হেঁটে বেড়াইতে আছে। তা আমি আর কী করবো, আমি আর কিছু করলাম না। এবং এরপরে জানতে পারি চুমকি এবং চুমকির হাজব্যান্ড দুজনকে উনি কানাডা পাঠাই দেয়। মানে করিম স্যারের চুমকি এবং চুমকির হাজব্যান্ড দুজনকে উনি ওনার নিজের টাকায় কানাডা পাঠাই দেয়, এবং তারা কানাডার স্থায়ী হয়ে গেছে, কানাডায় আছে চুমকি এবং চুমকির হাজব্যান্ড। আর চুমকির সাথে আমার কোনো যোগাযোগ নেই। আর এদিক দিয়ে করিম স্যার বন্যাকে নিয়ে ভালোই দিনকাল কাটাচ্ছে। আজকে সৌদির মাটিতে প্রায় আপনার 7-8 বৎসরের মতো আমি কেঁদে কেঁদে আমার দিন পার করতেছি। আমি আর দেশে গেলাম না। আমার মায়ের উপরে আমার রাগ, আমার মাই তো আমার জীবনটা শেষ করলো, মায়ের জন্যই তো আজকে এই অবস্থা হলো। মা যদি করিম প্রতারকার ফাঁদে না পড়তো, তাহলে তো আমার আব্বার সাথে আমার সংসার হতো, আমি আব্বুর সাথে আম্মুকে নিয়ে থাকতে পারতাম। তা আমি একটা জিনিস কি, আমার আব্বুর আর কোনো খবর নেই এই পর্যন্ত। আমি জানি না আমার আব্বু কোথায় আছে না আছে। মানে ইদানিং আমার মনে হচ্ছে যে আমি আমার আব্বুকে খুঁজবো, আব্বুর কাছে যাব, আব্বুর সন্ধান করব। একটা মানুষের যদি আমি সই পাই, ভালো পাই আমার জীবনের গল্পের অনুষ্ঠানে, তো সেটা হচ্ছে আমার আব্বু। আমার আব্বুই আমার পক্ষে ছিল, এবং আমি আব্বুকে খুঁজতেছি। তবে যতটুকু খবর পাইলাম, মানে প্রাথমিকভাবে যে আমার আব্বু দেশে নেই, আব্বু দেশের বাইরে আছে, কোথায় আছে আমি আব্বুরে খুঁজে বের করবো, এবং আমি সর্বশেষ আমার আব্বার কাছেই ফিরে যাব। তো আমার মা যে অন্যায় করেছে, আমার মা এই অন্যায় শাস্তি পাচ্ছে, এবং বাকি জীবনটাতেও পাবে। আর আমার গল্পটা আমি আপনাকে বললাম, আমি একজন প্রবাসী। যদি মনে করেন আপনি আমার গল্পটা রেকর্ড করেন এবং আমার গল্পটা রেকর্ড করলে আমি খুব খুশি হবো। তবে ভাই একটা বিষয় আপনাকে পুনরায় রিপিট করে আবারও বলি, আমি অবাক হয়ে গেলাম, নিজেই তারা ওমরা করে সই বানাইলাম, শুদ্ধ বানাইলাম, কিন্তু সে ওমরাটা করেই সেরকম একটা কাজ করছে। আমার কাছে মনে হয় পুরো জাতিটাকেও কলঙ্কিত করছে। ওর মতো মেয়েদের আল্লাহ কী শাস্তি দেবে, আমি সেটার অপেক্ষায় আছি। আপন ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ভাই তামিমের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। বন্ধুগণ, আমি গল্পটা খুবই এলোমেলো ছিল। উনি যখন গল্পটা আমাকে পাঠায় তামিম ভাই, উনি সম্ভবত কাজের কারণে বা কেন এরকম করে পাঠায়, আমি খুব কষ্ট করে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে এই গল্পটা খুব কষ্ট করে মিলিয়েছি। এরপরও যদি কোনো অংশে আপনারা না বুঝে থাকেন, আপনারা কমেন্ট করলে আমি রিপ্লাই করব। তো তামিম তার মানে যেটা সত্য কথা, তামিমের মায়ের কারণেই কিন্তু তামিমের জীবনটা আজকে এই অবস্থা। তার মা প্রথম থেকেই ভুল করে গেছে এবং এই ভুলের মাসুল আজকে তার মাও এক প্রান্তে দিচ্ছে, তামিম অন্য প্রান্তে দিচ্ছে। আপনার পরিবার মানে আপনার পূর্বপুরুষরাও যদি কোনো ভুল করে, সেই ভুলের মাসুল আপনাকে দিতে হবে। এই জন্যই লোকে বলে পাপ কখনো বাপকেও ছাড়ে না। তো যাই হোক, তামিমের জীবনে তামিমের গল্প যারা শুনেছেন, যারা তামিমের মায়ের বয়সী যারা আছেন, যারা এই গল্পটা শুনেছেন, তারা সতর্ক হয়ে যান। এবং তামিমেরও উচিত ছিল অনেক আগ থেকে তার মায়ের কাছ থেকে সরে যায়। এবং কবির স্যার যখন তার মায়ের কাছে আসে যায়, তখন বন্যাকে ওখানে রাখা ঠিক হয়নি। কারণ কিছু মানুষ আছে বলে কুকুরের লেজ যেমন কখনোই সোজা হয় না, ঠিক তেমনি আসলে কিছু মানুষ যেমনই হোক এরা কখনো ভালো হয় না। এদের কখনো ভালো করতে হবে না। যে শকুন যত উপরে উঠে ওই মাথা নিচের দিকে থাকে, মানুষগুলো এরকমই। যাদের চরিত্র খারাপ তারে কোনো কিছু দিয়ে ঠিক রাখা যায় না। এটাই তার বাস্তব প্রমাণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।